Welcome. Hi Ruhi, good morning. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং ইউটিউব। তুমি তো Thank চলে you. আসলে, আমাদের আসল গেস্ট কোথায়? আচ্ছা, আমি গেস্টকে আসার জন্য রিকোয়েস্ট করছি, আপনি ওনাকে অ্যাড দেন। ওকে, সে আমাকে হাই না লিখলে বা আমি কোনো দিকে তাকে না দেখলে আমি পারবো না অ্যাড করতে। গেস্টের নাম আগে রিভিল করেন না, আগে গেস্ট জয়েন হোক। অবশ্যই না, না সে এখনো আসেনি অডিয়েন্সের মধ্যে। সে যেই মাত্র আমার লাইভ খুলবে ওই মাত্র আমি তাকে দেখতে পাবো। আচ্ছা, আপনার হাতে কি ইয়ে আছে, ফোন আছে? একটু আহ, হলো যে হাই দিলেই তো হয়। আমি আর কিছু রিভিল করছি না, একটু ইনডিরেক্ট বললাম, একটু হাই দেন। আমি তো এখান থেকে হাই দিতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টের সাথে তাদের সাথে কোনো মানে যোগাযোগ নাই, সম্পূর্ণ এই মোবাইলে। আপনি কি বলেন নাই ওকে, ওনাকে? আমি দেখতেছি। ওকে, লাইনে থাকেন। ওকে, যে যতখানি পারো, আমি সহজে এই কথাটা বলি না, প্লিজ লাইভটা শেয়ার করো, যতখানি পারো শেয়ার করো, ইম্পর্টেন্ট লাইভ, যতখানি সম্ভব শেয়ার করো। এই তো এসে পড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ জি আছি আলহামদুলিল্লাহ। বোন আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জি বোন, প্লিজ আমি শুটিং করছি আর কি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন আপনি, আমরা শুনতেছি। আচ্ছা আমার ফেসটা দেখা যায়, আমি একটু চেঞ্জ একটু দেখতে হবে বোন, এক মিনিট। এটা কি আমি তো এগুলো করিনি কখনো, একটু ফেসটা পিছনে দিব কেমন? হ্যাঁ ঠিক আছে এবার বলেন। আপনি ক্যামেরার উপর আঙুল ধরে ফেললেই হবে, যদি আপনি চেহারা না দেখাইতে চান। ও কোথায় ধরবো? ক্যামেরার উপর আঙুল দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে, জি প্লিজ বলেন। হ্যাঁ। ও আচ্ছা, এবার আপনি আঙুল দিয়ে দিয়েছেন। সঞ্জিতা আপনি হুম, আছেন? সঞ্জিতা, আচ্ছা এক মিনিট, হ্যাঁ। জি জি প্লিজ। কি একটা বাজে অবস্থা, নেটওয়ার্ক খাইলো। সঞ্জিতা, আচ্ছা রাসেল ভাই, আপনার কাছে আমার অনেক প্রশ্ন ছিল। হ্যাঁ। জি প্লিজ। আপনি নাইলে এর মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেন। সঞ্জিতা আপনি, এর মাঝখানে আমি বলে রাখি, সঞ্জিতা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আছেন এটা বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, আপনি জয়েন হচ্ছেন। তার জি লাইনটা হয়তো কোনো কারণে ড্রপ করে গেছিল। জি। সঞ্জিতা আপনি আসছেন? না, সঞ্জিতা কোনো মতো অ্যাড হতে পারতেছে না। আমি দিছি, আমার এখান থেকে জয়েন দেখাচ্ছে কিন্তু আসতেছে না। আপনার কাছে আমার যেটা জানার ছিল, আপনি এত কি বিষয় ব্যস্ত যে আপনারা একটু হাই হ্যালো বলতে পারতেছেন না? বলেন। আমার হচ্ছে ওই যে আপনার ওই যে ছবি শুটিং চলতেছে তো, নতুন ছবির। হুম। রুহি, শুনতেছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি আমরা আলাদা টপিকে না যেয়ে, যেহেতু সবাই ব্যস্ত, আমরা হুম। আজকের হাফ লাইভ কমপ্লিট করব উইদিন 10 মিনিটসের মধ্যে। তো ওকে। সবাই ব্যস্ত, এই কারণে পরবর্তীতে আমরা সবাই নাইসলি আরেকদিন আড্ডা দিব। সেটা হতে পারে আমাদের পার্সোনালি ভাই বোনের রিলেশন, হতে পারে আদার্স কোনো টপিক। তো এনিওয়ে, আমি আপনার অডিয়েন্সদের বলতেছি, রাসেল ভাইকে কে কিভাবে চেনেন জানি না, আমি তাকে ব্যক্তিগতভাবে অন্যভাবে চিনি। সে একজন ভালো মানুষ এবং সে সহজ স্বাভাবিক সোজা পথের মানুষ, এইটুকুই তার সাথে আমার পরিচয়। এবং আমি তাকে ছোট ভাইয়ের মতো মানি। বয়স এখানে ম্যাটার না, সে বড় না আমি বড়, হোয়াট এভার, এখানে সে আমার ছোট ভাইয়ের মতো। এবং জি আমরা খুবই কম সময়, বাট যখনও কখনো যে নক দিলে আমরা রেসপন্স করি। এটা জি ইউএসএ তে তার অনেক বড় ফ্যান ক্লাব আছে। আমি যেহেতু জায়েদ খানের ব্যাচমেট, আমরা এসএসসির ব্যাচ, কিন্তু জায়েদ খানের চাইতেও রাসেল মিয়ার অনেক বড় একটা প্ল্যাটফর্ম ইউএসএ তে আছে, যেটা রাসেল ভাই অনেক সময় জানে না বা তাকে জানানো হয়নি। তো সেই জায়গা থেকে রুহির অডিয়েন্সদের জন্য অনেকদিন ধরে ভাবতেছিলাম, আমার ব্যস্ততা এবং আমি খুবই রাশ থাকি। তো আজকের টপিকটা কিছুই না, একজন লেখছে আজকের টপিক কি, আমরা জাস্ট হাই হ্যালো করতে আসছি যে আমরা অনেক প্রশ্নের উত্তর দিব, অনেক প্রশ্ন আছে যেগুলো খুব আস্তে ধীরে তিনজনের সময় মতো আমরা আসবো। বাট রুহি বা আমি যদি কাউকে ইনভাইট করি, তারা যে আমাদেরকে সম্মান জানায় এই প্ল্যাটফর্মে আসবে বা আসে, এতটুকু আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের অ্যাওয়ারনেসের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে যেন আমাদের কাজ করতে সহজ হয় এবং অডিয়েন্সরা যেন আশ্বস্ত হয়। তো আমি কিভাবে বুঝাই বলতে পারতেছি জানি না, কারণ আমার মাথায় হলো আমি এতটার সময় জবে ঢুকবো। সো এই জন্য আমার কথাগুলো একটু নিউজ প্রেজেন্টারের মতো হয়ে যেতে পারে। তো রাসেল ভাইয়ের কাছে আমি প্রথমে 2-3টা প্রশ্ন করব, পরে রুহি কি বলবেন আপনার ব্যাপার, জি যেটা আমি জানি। কিন্তু তারপরেও যেহেতু আমাদের একটা বিগ অডিয়েন্স এবং লোকজন আমাদেরকে দেখে বা শুনতে পছন্দ করে, সেই জায়গা থেকে আমার রাসেল ভাইয়ের কাছে একটা কোশ্চেন, যে আপনি, মানে আমি খুবই রাশ কোশ্চেন বা আমার অ্যাক্টিভিটিস দেখাচ্ছি কারণ আমার টাইমিং এর প্রবলেম আছে। তো এনিওয়ে, রাসেল ভাইয়ের সঙ্গে আমি যা বলি, যা জানি, এগুলো আদার্স, এটা অডিয়েন্সদের জন্য।
আমরা তো জি পৃথিবীতে তান্ত্রিকতায় বিশ্বাস করি। বিশেষ করে আমি ভারতের পার্শ্ববর্তী এলাকায় আমার জন্ম, আমার বাড়ি, এবং আমার জন্মের পর থেকে আমি কয়েকশো বার ভারতে যাওয়া আসা, এবং হোল ভারত আমি 24টা প্রদেশে ঘোরা মানুষ আমার সন্তানকে জি নিয়ে। তো সেই জায়গায় সাউথ ইন্ডিয়া হলো পৃথিবীর সবচাইতে তান্ত্রিকতার আখড়া, এটা ওয়ার্ল্ডের সবাই জানে। তো তান্ত্রিকতার কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো কামরুল কামাখ্যা থেকে তান্ত্রিকতার সাউথ ইন্ডিয়ার অনেক মিল, এবং বলিউডের গল্পে হাজার হাজার সিনেমা আছে। সেই জায়গাগুলো থেকে আমরা যদি পড়ালেখা করি 2500, 4000, 9000 বছর থেকে এগুলো আমরা জানি। এটা শিক্ষাগত যোগ্যতার পাশের একটা সাবজেক্টের মতো করে আমরা পড়ালেখা করতে পারি যে কোনো বিষয়ে। তো সেই জায়গায় আমি যেটা জেনেছি, আমি শুধু রাসেল ভাইয়ের কাছে জানতে চাবো যে এই ঘটনাটা কি সত্যি কিনা। রাসেল ভাইয়ের প্রাক্তন স্ত্রী, যেহেতু এখন আমরা ডিভোর্স পেপার পেয়ে গেছি, তো প্রাক্তন স্ত্রী হিসাবে আমি উল্লেখ করতেছি, সে সামটাইমস নিজের ক্রেজিনেসকে ডাউন করার জন্য বা কাম করার জন্য বা এটাকে বহির্প্রকাশ করার জন্য সামটাইমস তার নিজের রক্ত নিজে খেত বা খায়। রাসেল ভাই, এটা কি আপনি একমত? এটা এটা তো আমি নিজের চোখে তো আর তাকে এটা দেখি নাই। তবে তার সাথে তো আমার সংসারই কয়দিন, আপনার ধরেন 17-18 দিন তার সাথে আমার সংসার জীবন। আচ্ছা। এর মধ্যে সে তার হাত কাটতে ধরেন এই 17 দিনের মধ্যে আপনার 5 দিন একটা নতুন ছেলে বিয়ে করছে, একটা নতুন মেয়ে বিয়ে করছে। সেই জীবন, এটা তো অনেক মানে আকাঙ্ক্ষিত জীবন বা অনেক স্বপ্নের জীবন বলি আমরা যেটাকে। হুম সেই জীবনের মধ্যে 17 দিন হুম আমি তার সাথে টোটাল আমার জীবন, হুম 17 দিনের মধ্যে আমি দেখছি তাকে একদম গুনে গুনে সে 4-5 দিন হাত কাটছে। হুম তো কেন হাত কাটে, কি আসে বিষয়, এগুলো তো আমার স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করতে হয়। এগুলো জিজ্ঞেস করলে সে খুব রুট আচরণ করতো। তো দেন হুম আমি তখন জিজ্ঞেস করা বন্ধ করে দিছি। আর তার ওনার যে হাত কাটার যে ইয়াটা, আপনার ইয়াটা পলিসিটা, এটা তো মানে আমি চাইলেও মিথ্যা বলতে পারবো না। কারণ ওনার হাত দেখলেই তো বোঝা যায় যে ওনার হাত একদম দেখবেন যে আপনার হাতের কবজি থেকে কনুই পর্যন্ত মানে অধিকাংশ জায়গায় তো কাটা। এখন আমি যদি বলি যে উনি হাত আহ, কাটে, যদি ওইখানে কাটা না থাকে তাহলে আমার কথা তো সত্য হবে না। ওই না। হাত দেখলেই তো বোঝা যায় উনি কন্টিনিউ ওনার হাত কাটে। হুম রক্ত খায় কিনা এটা আমি নিজের চোখে দেখি নাই, তবে উনি হাত কাটে, কাটাকাটির অভ্যাস ওনার খুব ছিল। আচ্ছা। তো যারা তান্ত্রিকতায় বিশ্বাস করে তারা এই টাইপের অ্যাটিটিউড করে, এবং এরা এই যে হাত বা যেটাই হোক নিজের রক্ত নিজে খায়। জি তো এটা আমার প্রশ্ন একটা। দুই হলো যে আপনাকে বিবাহিত জীবনের প্রথম দিন যে বাসায় নিছে, সেই বাসা কি আমি আমি জানি বিধায় আপনাকে কোশ্চেন করছি জি জনগণের সামনে, কারণ এটা আমি আলাদা জানি। সেই জি বাসাটার বাথরুম কি একটু মডিফাই করা? আমি এটা হচ্ছে মানে উনি তো আমাকে, আমি বিয়ে হয়েছে আমার 16 তারিখে, আর হুম 15 তারিখে উনি আমাকে ওনাদের বাসায় নিয়ে যায় রাতে। হুম হুম রাতে বলতে সন্ধ্যায় আর কি। হুম তো আমি ওই বাসাতে ছিলাম ধরেন 15 তারিখ রাত, 16 তারিখ, হুম 17 তারিখ, 18 তারিখে আমি আবার যে আমার বাসায় শিফট করি। হুম তো মডিফাই বলতে কি ওই বাসায় মানে সেকেন্ড দিন, এটা 17 তারিখ, 16 তারিখের পর 17 তারিখ হুম আমি ওই বাসায় আমার খুব মানে খুব আতঙ্কিত লাগতেছিল। হুম মানে উনি যে বেডরুমটার মধ্যে ছিল, হুম আমার খুব আতঙ্কিত লাগতো। মানে আমি কই, কি ব্যাপার, একটা বাসা এরকম মানে আতঙ্কিত লাগে কেন, মানে মানে ভূতের মতন শাসা শব্দ, এটা কারণ কি? তা আমার খুব অস্থিরতা লাগতেছিল। পরে আমি আপনার এই ওনাদের বাসার নিচে নামলাম। হুম নিচে নামার পরে ওনাদের যে বাসার যে দারোয়ান আছে উনি আমাকে বললেন যে আমি কিন্তু আপনাকে চিনি, আপনি রাসেল ভাই, আপনি মাকে নিয়ে বাবাকে নিয়ে অনেক সামাজিক নাটক করেন, আমি অনেক নাটক আপনার দেখছি, তো হুম আপনার সাথে আমি একটু কথা আছে, আপনি একটু সামনে যান। হুম পরে আমি একটু সামনে গেলাম, যাওয়ার পরে উনি বলল যে আপনি এটা কি করলেন? আমি কি করছি? আপনি তো কি বিয়ে, কিভাবে ওনার আপনি বিয়ে করেন? আমি বলি, কেন? পরে বললো যে কিছুদিন আগে ওনার একজন হাজবেন্ড এই ওনার বাসার ফাঁস দিয়ে উনি উনি যেটা বললো যে ফাঁস দিয়ে মারা গেছে, আমরা সবাই লাশটা দাফন করছি, এটা নিয়ে থানা হইছে আপনার। এরপরে যে মেডিকেলে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, ওনাদের বাসায় অনেক পুলিশ আসছে, অনেক লোকজন আসছে, মানে এই ধরনের কথা বলতেছিল। পরে আমার তো খুব বেশি ভয় লাগলো। পরে আমি ওই ওই দারোয়ান চাচার কথা তখন ওনাদেরকে বলিনি, না বলে আমি ওনার বাসায় উঠে গিয়ে আমি ওনাকে বলি যে আপনার বাসায় নাকি আপনার একজন হাজবেন্ড মারা গেছে, আমি তো এই হাজবেন্ডের কথা কখনো শুনি নাই। পরে উনি আমাকে খুব শাউট করে আমার উপরে মানে চিল্লানি দিল, মেজাজ খারাপ করলো, এবং মানে আমাকে মানে মানে মারধর করবে এমন একটা অ্যাটেম্প নিল। তারপর ওনার মা এবং ওনার একজন খালা, খুব সম্ভবত, খুব সম্ভবত না, ওনার খালা, ওই খালাটাই সবকিছু করে মেবি, মানে এসব বিয়ে শাদী, মহিলাকে বিয়ে শাদী পড়ানোর মানে যত ধরনের সুযোগ সুবিধা উনি করে, আমি যতটুকু বুঝলাম। মানে যাকে আপনি আম্মা ডাকতেন, তাই না? আপনি একজনকে মা ডাকতেন, একজনকে আম্মা ডাকতেন। না না, আমি কাউকে মা ডাকতাম না, আম্মা ডাকতাম না। কারণ আচ্ছা আপা, আপনার হ্যাঁ। মা ডাকার তো সময় লাগবে, আম্মা ডাকারও তো সময় লাগবে। ওনাদের পরিবারের সদস্য কে খালা কে মা আমি তো জানতাম না। আমাকে তাৎক্ষণিক ভাবে যাকে পরিচয় করাই দিয়েছেন, ওনার আবার একটা মেয়ে আছে একটা ছেলে আছে, মানে সেম সেম এজের। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝছি। তার নাম কি আপনি বলতে পারবেন? না, খালামুনির নাম তো আমি বলতে পারবো না। ও আচ্ছা।
ঠিক আছে। না, আমার কিন্তু উনি প্রশ্নটা ছিল রাসেল ভাই, আমার আমি প্রশ্নটা শেষ ছিল, করে দিই, আমি শেষ করে দিই, আমি দেখেন। আমি বলি, আমার প্রশ্নটা ছিল ওই বাসাটা একটু লাইক আপনার ফিল হয়েছে সাউন্ড প্রুফ, বারান্দা খোলে না, ওয়াশরুমটা একটু ডিফারেন্ট, বেডরুমে কোনো জানালা নাই, রাইট? জি 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 জি। আমি এগুলো জানতে চাইছি। মানে না দারোয়ান এটাই পর্যন্ত তো, এই রুহি, ঘটনাটা শুনেন। শোনেন, দারোয়ান পর্যন্ত রুহি টানবে, কারণ আমি তো ওই যে টাইমিং এর ব্যাপার, দারোয়ান পর্যন্ত রুহি টানবে। আমি টানতে চাইছি যে ওই বাসার বর্ণনাটা দিয়ে আমাকে ছেড়ে দেন। বাসার এরপরে বর্ণনা একটা বলতে, প্রশ্ন আছে। যেমন বাসার যে ওনাদের, আমি একটা ওয়াশরুম দেখছি, আমি এরকম ওয়াশরুম আমার জীবনে আমি দেখি নাই। মানে একটা, মানে ডাইনিং ডাইনিং রুমই, ডাইনিং রুমই মানে একদম দোতলা একটা ওয়াশরুম, মানে হ্যাঁ, অদ্ভুতের রুহি কোট ওয়াশরুম। করেন, হ্যাঁ, রুহি হ্যাঁ, এগুলো কোট করেন। শুনতেছি। ওয়াশরুম, তারপরে ওনার যে বেডরুম, এই বেডরুমে আপনার যে কোনো মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি তো থাকতেই পারতেছিলাম না 17 তারিখ, আমার অসহ্য লাগতেছিল। পরে আমি বললাম যে আমি ফ্ল্যাটে উঠবো, বাসাবোতে যাবো, বাসাবোতে ইয়া করবো। এরপরে খুবই সাউন্ড প্রুফই ছিল রুমগুলা। এবং আপনার জানালা ছিল, জানালা থাকলেও আপনার এই জানালার মানে ওই পাশ থেকে এই পাশে কোনো কিছু দেখা যেত না, এই পাশ থেকে ওই পাশে কোনো কিছু দেখা যেত না। আর উনি কি বিড়াল পালতো, বিড়ালটা থাকতো রুমের মধ্যে, এই আর কি। আচ্ছা, ইকো হচ্ছে কেন রুহি? কথা ইকো হচ্ছে কেন? না, না, জি। এমনি হচ্ছে, আপনাদের দিকে কোনো সমস্যা নাই। কথা ইকো হচ্ছে মানে ডাবল হচ্ছে। না, এখানে আমি ক্লিয়ার শুনতেছি, নো প্রবলেম। আচ্ছা, তো জি রাসেল ভাই, ওই জি বাসার হলো যে বারান্দাটা পর্যন্ত ক্লোজ ছিল, রাইট? জি জি জি, বারান্দাটা ইয়া ছিল। মানে ওই যে শুটিং করে না, আমরা আমরা যে শুটিং করি, হ্যাঁ, ওই যে বয়স হ্যাঁ। গুলা যেন বাইরে থেকে না আসে, ওরকমটা ছিল আর কি। আচ্ছা, আর বাথরুমের ব্যাপারটা আমি জানার জন্য বলছি এই কারণে। বাথরুমটা দোতলা, দোতলা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা জানার জন্য বলছি এই কারণে, এটা আকাশ নিবিড়ের জন্য একটা কোড, যেটা ও কোড করবে, যে বাথরুমে জ্যাকিকে আটকায় রাখা হয়েছিল এবং সেটা মডিফাই সাউন্ড প্রুফ, যাতে করে ও চিল্লাচিল্লি করলে এই সাউন্ড বাইরে না আসে। এটা তো আর আমি জানি না, না, এটা। আপনাকে জানাচ্ছি না, আমি বলছি জি। আপনি শুধু বর্ণনাটা দেন। এই যে আমি বর্ণনাটা দিলাম, আপনারা যেটা আমি দেখেছি আমার নিজের চোখে, আমি সেটা বললাম। এবং দেখেন, আমি যখনই ওনাকে এই প্রশ্নটা করলাম যে আপনার এখানে, যে এটা তো 17 তারিখের কথা, যে হুম। আমজাদুল ইসলাম জ্যাকি, উনি আমাকে বললো আমজাদুল ইসলাম জ্যাকি কে, কোথা থেকে আসছে। আপনি আমাকে বললে যে তোমাকে এই কথা কে বলছে, মানে কি সাউট। এবং আমি সাথে সাথে, দেখেন ওনার আম্মুরে কিন্তু আমি মানে এখনো সম্মান করি। এবং উনি যেহেতু মা, উনি যত অপরাধী করুক, আমি মৃত্যুর আগ পর্যন্ত ওনার মাকে আমি সম্মান করে যাব। আমি ওনার আম্মুকে পর্যন্ত বলেছি যে আচ্ছা, একজন বয়স্ক, ওনার যে দারোয়ানের বয়স তো প্রায় 70 হবে, আমি তো একজন 70 বছরের মানুষ, উনি কথাটা বললো, আপনারা কেউ কথাটাকে আমলে নিচ্ছেন না। তারপরে ওনার মাকে আমি জিজ্ঞেস করছি আপনি কি জানেন না আমজাদুল ইসলাম জ্যাকিকে। পরে মা স্পষ্ট বলছে যে না, আমজাদুল ইসলাম জাকিকে আমি তো চিনি না, কখনো দেখি নাই। অথচ সেই দিন যখন আমি এই যে এই বর্ষা, উনি যখন বলল, তখন মায়ের প্রতি আমার খুব মানে অভিমান আসছে, যে একজন মা কিভাবে এই কথাটা আমার সাথে মিথ্যা বললো। আচ্ছা, রাসেল ভাই, আমার আরেকটা প্রশ্ন। ওর বাবা মা ওকে অ্যাজ এ মৃত্যু ভয় পায়, জন্মের ভয় পায়, এবং ওর বাবার গায়েও হাত তুলছে, রাইট? বাবার গায়ে আমার সামনে আমি হাত তুলতে দেখি নাই, তবে বাবার সাথে খুব সাউট আচরণ করে। এবং ওনার মা, আমি দেখছি তো 15-16 দিন, ওনার মা এমনি নর্মালি খুবই ভালো মানুষ, ভালো, আমি খারাপ দেখি নাই ওনার। ওনার মা মানে একটু ভালো তরকারি রান্না করলে তার ভয়ে থরথর গায়ে কাঁপে মহিলাটা, মানে ওই মা কিছু খেতে চায় না। মানে ওই, মানে ওনার দিকে তাকায় থাকে, সে কখন তাকে শাউট করলো, ধমক দিল, এরকম। আমি দেখেন, আমি একদিন ওনার আম্মা, এই 17 দিনের মধ্যেই ওনার আম্মা প্রচন্ড অসুস্থ, প্রচন্ড মানে জ্বর, পিতা, মুখ কিছু খেতে পারছে না। আমি নিজে বাজারে গিয়ে আপনার ওই যে কবুতর এনে আমি নিজে রান্না টান্না করে আমি বলছি যে না আম্মা আপনি খান। মানে আমি ডাইনিং টেবিলে বসে আছি, ওনার মা খাচ্ছে, তারপরেও মা দেখি বারবারে আপনার ইয়ার দিকে, পেছনের দিকে তাকাচ্ছে, যে উনি ভদ্রমহিলা না জানি কখন আসছে। আমি কি ব্যাপার, আপনি ওদিকে এদিকে তাকাচ্ছেন কেন? না না না, এমনি এমনি। তখন আমি আমি বুঝতে পারছি যে উনি ওনারে ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পায়। আচ্ছা, রাসেল ভাই, আরেকটা প্রশ্ন হলো যে আপনার গাড়ি, আপনি আপনার আপনার রাসেল ভাই, জি আপনার ইমোশন গুলা পরবর্তীতে রুহি আপনাকে কোশ্চেন করে নিবে। আপনাকে জি আমি ছেড়ে দিব আর দুইটা কোশ্চেন করে আজকে। জি। আপনার গাড়ি হলো যে থানায় নিয়ে রাখছিল এবং মেয়ে ঘটিত কোনো টাকা পয়সার লেনদেন হয়েছিল। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনার সাথে আমার অনেকদিন কথা হয়, রুহি জি, আপু ওনার সাথে আমার কথা হয়, আমি আপনাদের দুজনকেই অনেক সম্মান করি, অনেক জি, শ্রদ্ধা করি। জি, আপনি জাস্ট আমাকে বলছেন যে একটু আসতে কথা বলতে, জি, আপনি জি, এই কথাটা আমি ফেলতে পারি নাই। জি, এটা আর বিষয়টা হচ্ছে, দেখেন আমার জীবনে উনি যা করছে, শুধু নট অনলি গাড়ি, আমার ঘরের আপনার সমস্ত ফার্নিচার, আমার পায়ের 32 জোড়া জুতা পর্যন্ত সে বিক্রি করছে। আর কি হুম, বলবো বলেন, সর্বনিম্নটা বললাম। আমার খাট থেকে শুরু করে আমার মানে যত রকমের ফার্নিচার আছে আমার ঘরে সব নিছে, আমার ক্যাশ টাকা নিছে। আমি এগুলা কিচ্ছু চাই না, কিচ্ছু বলতে চাই না, তারপরেও আমি এখনো চাই যে এই মহিলার আল্লাহ হেদায়েত করুক, সে তার সন্তানদের নিয়ে ভালো থাকুক। একটা মানুষ ওকে, দেখেন, আজকে আমি এই যে শুটিং করতেছি গাজীপুরে, আমি বাসায় ফিরতে পারবো এইটুকু নিশ্চয়তা আমি নিজেও নিজেকে দেই না।
আচ্ছা এই বাসার রাসেল ভাই ও যে সিন্ডিকেট, ওর যে বাসা ভাড়া করে অনেকগুলা মেয়ে রাখে, এটা কি সত্যি? এটা আমি আমি এইগুলা আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আমি এইগুলা আমি জানি, কিন্তু আপনাকে আমি এখানে প্রেসার করে আনসার বের করছি না, আমি জানি, কিন্তু আপনি কি আমার সাথে একমত? আমি শুনেন, আমি এইসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সে না, যেমন কর্ম একমত করবে কিনা তার যেটা বিচার আমি আল্লাহ জানি করবে। সেটা কি একমত কিনা? আপনাকে বলছি না যে আপনি জানেন কিনা, আমি জানি। আপনি যেটা জানেন সেটা তো আমি অগণিত বার মানুষ, অসংখ্য মানুষ আমাকে বলছে। এখন কত আচ্ছা মানুষ মিথ্যা বলবে, বানায় বলবে কেন আচ্ছা, বলেন? আরেকটা কথা, আপনার যত মেডিকেলের ফার্স্ট ডের বিল, সেটা হুম। তো ওর কার্ডে ওর অ্যাড্রেসে পেড করা হয়েছে, রাইট? জি জি জি, উনি আমি যখন উনি 14 তারিখে আমার শুটিং এ যায়, 14 তারিখে উনি আমার জন্য খাবার টাবার নিয়ে যায়, আমি খাই। আমি 15 তারিখ সকালে অসুস্থ, ওনাকে আমি খবর দেই নাই, কেউ ফোন করে নাই, উনি তাৎক্ষণিক ভাবে আমার ইয়াতে শুটিং এ যায়। গিয়ে উনি আমাকে পরপর 2টা হসপিটালে ভর্তি করায়, 2টা হাসপাতালে আমাকে আপনার মিনিমাম 3টা 4টা 7টা টেস্ট করায়, মানে ডাক্তার দেখায়, যাবতীয় যত খরচ আছে সেদিন উনিই করেন, ওনার কার্ডেই বিল পে করে। এগুলো আমি বিজ্ঞ আদালতে জমা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো রাসেল ভাই, জি আপনি আমার ছোট ভাই, আজকেও আছেন, আগেও ছিলেন, মাঝখানে জি সাপড়ি ঘটনা, এটা আমাদের ইস্যু না। আপনি জি সারা জীবনই আজ বড় বোন হিসাবে আমাকে পাশে পাবেন। আজকে জি আমি যেহেতু এখন জবে ঢুকবো, আপনি রুহিকে একটু সময় দিয়ে বের হয়ে যাবেন, বাট আমি রুহির অডিয়েন্সদের বলতেছি, কখনো যদি আমার ছোট ভাইকে আবার লাগে, আমরা তাকে এমব্রেস করব না, জাস্ট গেস্ট হিসাবে আনবো। সেটা কবে আনবো, কেন আনবো, সেটা ডিপেন্ড করবে আমাদের ভাই বোনের ব্যাপার। জি ওকে, এখন জি আপনি রুহিকে একটু সময় দিয়ে হাই হ্যালো করে আপনারা কন্টিনিউ করেন। এখন আমি জবে ইন করলাম, আপনার সঙ্গে আমার ফ্রি টাইমে কথা হবে। জি জি, আর আসসালামু ডোন্ট আলাইকুম। ওয়ারি, ভালো থাকবেন, আপনি ভালো মানুষ, আল্লাহ আপনার সঙ্গে সবসময় ভালো করবে, আপনার মায়ের দোয়া আপনার সাথে আছে। জি, দোয়া করবেন। জি, ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। যাক, সানজিদা চলে গেল। সানজিদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি রাসেল ভাইয়ের কাছে ফেরত আসতেছি। রাসেল ভাই, জি, আপনাদের বিয়ের ঘটনাটা একটু বলেন। মানে বিয়ের ঘটনাটা কি, বিয়ের পর থেকে কখন থেকে গন্ডগোল শুরু? না, গন্ডগোলটা তো শুরু হচ্ছে, আমি অসুস্থ 14 তারিখে, আমার শুটিং এ, আমার যখন গোয়ার ছবি শুটিং চলে, আমি অসুস্থ 14 তারিখ, 15 তারিখে উনি আমাকে ওনাদের বাসায় নিয়ে যায়, 16 তারিখে উনি বিয়ে করে, 17 তারিখে হচ্ছে আমি ওই যে ওনার যে বিয়ে লুকাইলো, যে হাজবেন্ডকে মেরে ফেললো, এই কথা আমাকে দারোয়ান বললো। দারোয়ান বলার পর আমি ওনার সাথে বিষয়টা শেয়ার করলাম, ওনার মায়ের সাথে করলাম, ওনার খালার সাথে করলাম, কেউ বিষয়টাকে স্বীকার করলো না। দেন এরপর প্রথম আলো, হ্যাঁ প্রথম আলো নিউজ করলো আমার বিয়ে নিয়ে, যে আমি বিয়ের পিড়িতে বসছে রাসেল মিয়া। তো প্রথম আলো নিউজের কমেন্টস গুলো আমি পড়তে গেলাম, যে দেখি কে কি কি কমেন্টস করলো। সবাই খুব নেগেটিভ কমেন্ট করতেছে, যে এটা আমি কি করলাম, বা মানে যত ধরনের নেগেটিভ কথা বলা দরকার একটা মানুষকে তখন বলতেছে। তখন এই প্রথম আলোর কমেন্টস গুলো, প্লাস ওই যে ওনার যে হাজবেন্ড উনি মারা গেছে, এইগুলো সবকিছু আমার কাছে যখন মানে মানে আমার মাথার মধ্যে যখন ঢুকে গেল, তখন আমি চিন্তা করতে লাগলাম যে আসলে আমি এটা কি করলাম। তখন আমি ওনার সাথে শেয়ার করলাম, উনি দেখলাম যে এগুলাকে খুব দারুণ ভাবে মানে অ্যাভয়েড করতেছে। তখন উনি আমাকে বললো চলো তোমার ফ্ল্যাটে যাব। তখন বাসা বলতে দেন উনি আমার ফ্ল্যাটে চলে আসে। আসার পর এটা আপনার কয়দিন, এই সাত সাত বিয়ের আট কয়দিন দিন। পরে? হ্যাঁ, বিয়ের কয়দিন পরে এটা? এটা বিয়ের তৃতীয় দিন, তৃতীয় তৃতীয় দিন দিন, না ওকে ওকে ওকে। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন হবে, একদিন এদিক সেদিক হইতে পারে। আচ্ছা। পরে আমার বাসায় যখন আসে, আসার পর ওই যে ওনার 2 সন্তান, মা, ওনার বাবা, সবাইকে নিয়ে আসে। আমি বলি, আসুক, আমার সবাই আসুক, সবাই মিলে আমরা একসাথে থাকবো। এর মধ্যে 7-8 দিন কোন রকম ভালো গেছে। এরপরে আপনার এই যে আমার যে রিচ আমার যে গার্জিয়ান গুলো আছে, যারা আমাকে ভালোবাসে, তাদের বাসায় যাওয়া শুরু করলো উনি। যেমন প্রথমেই টার্গেট করলো হেলেনাপার বাসায়। হেলেনাপার বাসায় এখন বুঝতেছি যে উনি কেন গেছে। যেমন হেলেনাপা ওনাকে রাসেলের রাসেল তার ওয়াইফ নিয়ে আসছে, উনি আমার সাথে ওনার একদম একটা আত্মার সম্পর্ক, যেমন মা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করে, অনেক জায়গায় করছে। তো ওনার বাসায় গেল, ওনার একটা ডায়মন্ডের আংটি দিল, এটা 2.5 লাখ টাকা দিয়া উনি, 2.5 লক্ষ? মানে 2.5 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ড আংটি দিল, একটা শাড়ি দিল, এটা কত টাকা জানি না, ক্যাশ 1 লাখ টাকা দিছে আপা, যে এটা দিয়া রাসেল তুই কোথাও ঘুরে টুরে আস। আপা ভাবছে যে হয়তো নেপাল টেপাল বা কোথাও আমি যাব, এই জন্য টাকাটা ওনার হাতে দিছে 1 লাখ টাকা। আর একটা কি জানি দিছে, ওইটা আমি জানি। এরকম এরকম ধরেন আমার আরো এক এক দুইজনের কাছে গেছে, গিয়া উনি মোটামুটি একটা ভালো অঙ্ক উনি হাতায় নিছে। তো এটা এখন বুঝতেছি যে উনি তখন আমাকে এত তাড়াহুড়া করে কেন এই আত্মীয় স্বজনের বাসায় গুলাতে গেছে। এখন আমি আত্মীয় স্বজন গুলার কাছে অনেক ছোট হইছি বা ছোট হচ্ছি। যেমন মানে হেলেনাপা আমার সাথে, ওই সময়কার টাকাগুলো হাতায় নেওয়ার জন্যই সে প্রত্যেকের বাসায় গেছে। এইটা তো এখন বুঝতেছি, আর এটা তো আর তখন বুঝতাম না। একটা মানুষ পৃথিবীতে দেখেন, এটা কোনো ইতিহাস হইতে পারে যে আমার সবকিছুই তো সে নিছে, আমার টাকা বলেন, আমার মানে আমি ছোট মানুষ, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার যা ছিল সে সবই তো নিছে।
দেন এটা নেওয়ার পরেও আমার যে আত্মীয় স্বজন গুলো আছে তাদেরকেও সে হামলা করছে। তার মানে একটা মানুষের টাকার প্রতি, সম্পদের প্রতি কতটুকু মানে আকাঙ্ক্ষা থাকতে পারে, এইটা একমাত্র ওনাকে দেখলে বোঝা যায়। এবং আমি আমি বলি যে এই আকাঙ্ক্ষাটা যে মানুষের মধ্যেই থাকে, সে মানুষ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুখী মানুষ। রাইট, এটা এবং আমার এবং তাই তো সে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুখী মানুষ না, বলেন? হ্যাঁ হ্যাঁ আপনি ধরেন যত ভালো রুমের মধ্যে থাকেন, আপনি যত ভালো খাবার খান, আপনি যত ভালো পোশাক পরেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি মানুষ আপনাকে সম্মান না করে, আপনি মুখ দেখাইতে পারবেন? এখন তো সোশ্যাল মিডিয়াতেই সবাই ক্রাউন করে, রাইট? রাইট। এখন দেখেন ওনার আমি গতকালকে কে জানি আমাকে দেখাইছিল যে ওনার ভাই ওই যে রাহাতের জন্মদিনে উইশ করেছে, সেখানে একটি মানুষ ছেলেটাকে ভালো বলে নাই। না, একটু বলে নাই। অথচ ছেলেটার তো কোনো দোষ নাই, ছেলেটা তো ভালো। আমি তো ওই ছেলেটার কোনো খারাপ দেখি নাই। যাক, আল্লাহর রহমত, এটাও একটা ভালো নিউজ, খারাপ না। আপনার চোখে না, ও ভালো। ওর আরেকটা ছোট ভাই আছে, ওই যে আফরিন, আবির, আবির আবির। ওই ছেলেটাও খুবই চমৎকার, ছেলেটাও ভালো। এবং ওনার যে মেয়ে যারার কথা, এই যারা তো আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছে, কিন্তু আমি এখনো বলি আপনাদের মধ্যে মেয়েটা খুবই ভালো, মেয়েটা ভালো। এবং মেয়েটা খুবই মানে মানে মেধা সম্পন্ন একটা মানুষ, অনেক বুদ্ধি রাখে মেয়েটা। তো মেয়েটাকেও আপনি দেখেন কি করে ফেলতেছে। এবং তার যে ছেলেটাও আমার বিশ্বাস আল্লাহর রহমতে ভালো মানুষ হবে, বোঝা যায়। আচ্ছা, এখন আপনি আমাকে আরেক কিছু বলেন, সেটা হলো গিয়া যে 3 দিন 4 দিনের মাথায় আপনারা চলে গেলেন অন্য বাসায়, তাই তো? তারপর কি করলেন আপনি? আমার বাসায় হুম হুম। না, আমার বাসায় যখন উনি আসছে ওনার পুরো ফ্যামিলিটাকে আমি নিয়ে আসছি আমার বাসায়। পুরা আসার ফ্যামিলি? পরে হ্যাঁ, পুরা ফ্যামিলি মানে কাকে কাকে? ওনার ফ্যামিলি বলতে ওনার 2 ভাই, ওনার মা, ওনার বাবা এবং ওনার 2 সন্তান। আপনার বাসা ট্রান্সফার হয়ে গেছিল না ঘুরতে আসছিল? আমার বাসায় একবারে যখন আমি আমজাদুল ইসলাম জ্যাকির নাম বলছি হুম 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 যে উনিকে, সেই দিন রাত্রেই তো পারে না আমার বাসায় চলে আসে। আমি বলছি যে রাতটা কোন রকম আমরা সকালে যাব, সেই দিন 17-18 তারিখ সকালে চলে আসছে আমার বাসায়। ওকে, তারপর গন্ডগোল মানে শুরু কোথা থেকে? শুরু ওই যে দারোয়ান আমাকে বললো যে আমজাদুল ইসলাম জ্যাকি তার একজন হাজবেন্ড ছিল, এই হাজবেন্ড এখানে মারা গেছে, এই না না, কথাটা আমি একটু বলছি। আপনারা বাসায় গেলেন, হ্যাঁ, তারপরে কি কি হলো? এই ডিটেইলসটা আমরা কখনো শুনিনি, এই জন্য শুনতে চাচ্ছি। না, হুম। বাসায় যাওয়ার পরে আমি মানে শুধু মানে চোখের পানি ফেলতে লাগলাম যে আল্লাহ, জীবনে কি করলাম। একটা মানুষ, আমি একটা এসিড দগ্ধ মেয়েকে বিয়ে করলাম, যার গলা থেকে আপনার মানে এটা মানুষের পার্সোনাল বিষয়, এটা তো বলা যাবে না, এটা আল্লাহ আমাকে মাফ করে দেও। মানে এটা জাস্ট বললাম আমার মনের ভাষাটা প্রকাশ করার জন্য, যে যাকে আমি মানে এটা তো আর সে আমার সাথে গোপন করে নাই, যে সে যে এসিড দগ্ধ সে কিন্তু গোপন করে নাই, বা এটা গোপন করার সুযোগ নাই। আমি হ্যাঁ নিজে হ্যাঁ দেখলাম, আমি এটা নিজে দেখে, আমি তার 2 সন্তান, একটা পর্যায়ে সে যখন আমাকে তার বাসায় নিয়ে অনেক সেবা যত্ন করলো, আমি অসুস্থ ছিলাম, তখন আমার মনের মধ্যে একটা জিনিসই দাগ কাটলো যে আমি তো সেদিন মরেও যেতে পারতাম, যেহেতু এই মেয়েটা আমার পাশে ছিল, থাক না আমার একটা জীবন, আর আমিই বা বাঁচবো কয়দিন। এই জীবনটা নিয়ে তাকে নিয়ে আমি মানে আমার জীবনটা পার করে দিব, আমি ভালো থাকার চেষ্টা করব। এই সিদ্ধান্তটা নিয়ে আমি একদম লাস্ট মুহূর্তে আমি বিয়েতে রাজি হই। এরপরে আমার বাসায় যখন আসে, তখন আমার নিজেকে আমি যখন বুঝাইতে পারি না, তখন আমি ওনাকে বলছি যে আচ্ছা, ধরেই নিলাম আমজাদুল ইসলাম হাজবেন্ড, আপনার হাজবেন্ড ছিল বা এখানে হয়েছে, আমি সবকিছু ধরে নিলাম। ধরে নেওয়ার পরেও আসেন সুন্দর মতো সংসারটা করি। একটা মানুষ কতদিন বাঁচে? উনি কিন্তু আমার মোস্ট সিনিয়র, প্রায় ধরেন 7-8 বছরের মানে সিনিয়র উনি আমার। আমি সবকিছু ওনাকে ডিটেল বোঝাইছি যে দেখেন, আপনি আমার কথা ভুলে যান, আপনি আপনার মেয়েটার কথা চিন্তা করবেন। কারণ আপনার এই যারাকে আর 4 থেকে 5 বছর পরেই আপনি বিয়ে দিতে না চাইলেও বিয়ের ঘর আসবে, মেয়ের হাইট, লম্বা চূড়া এবং মাশাআল্লাহ দেখাশোনা সৌন্দর্য অনুযায়ী আপনার আসবে, বিয়ে আসবে। অথবা আপনি মাটির দিকে তাকান। আর আরেকটা কথা বলছি যে আপনি না একজন বউ না, আপনি মা হওয়ার চেষ্টা করেন, আমি ওনাকে বলছি। এবং এইটুকু আমি ওনাকে বলে আমি ওনাকে বুঝাইছি। তারপরে উনি মানে মানে খুব আনচান আমাকে একটু ধরেন রাত্রের 11:30-12টা বেজে গেছে, আমার বলে চলো। আমাকে কোথায়? তো গাড়ি নাও, চলো যে তাইবের বাসায় যাবো। এখনই বলে তাইবের বাসায়, এখনই বলে বেলি রোড যাবো, এখনই মানে এখানে যাব সেখানে যাব, মানে রাত্রে। আমি কি আশ্চর্য ব্যাপার, আমি শুটিং না থাকলে আমি 10টার পরে মানে মানে 10টার পরে আমি ঘুমাই যাই আমার শুটিং না থাকলে, আর 12টা-1টার দিকে আমি কোথায় যাব বন করে ঘুরবো। পরে আপনার ওনার রাতের জার্নিটা মানে আমাকে খুব ক্লান্ত করে ফেলে। এরপরে আপনার এই 3-4 দিন পরেই আমাকে এই জুয়েলারি থেকে 1 লোক ফোন করে যে আপনার ইয়ার কাছে টাকা পাবো,
টাকা পাঠান। এরপরে একজনে বলে আমার কাছ থেকে স্বর্ণ নিচ্ছে, এটা সমাধান করেন। এরপরে এক লোক টাকার অভিযোগের জন্য আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি গিয়ে আমাকে খোঁজে যে রাসেল মিয়াকে আমার দরকার, রাসেল মিয়ার ওই মহিলার কাছে আমি টাকা পাই। আমাকে এই ধরনের মনে করেন বিভিন্ন ভাবে কমপ্লেন। ধরেন আমার এই ছোট্ট জীবনে 10টি টাকা আমার কাছে কেউ পাবে না। আমার মানে আমি এইভাবে চলি, আমি ছোট খাবো, ছোট পড়বো, ছোট জায়গায় থাকবো, কিন্তু আমি ধার করবো না। মানে এই 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 সম্পর্কটার সাথে আমার মানে আমি সম্পর্ক করি না। তো সেই জায়গায় যখন চতুর্দিক থেকে তার এইসব কথা মথা এটা শুনতে আসলাম, এরপরে বিভিন্ন যে রাজনৈতিক মহিলারা এইটা সেটা মানে আমার পুরো জীবনটাকে একদম হ্যাসেল করে দিয়েছে। তখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আমি এটা বললাম যে কতদিন না, পরে? এটা হচ্ছে 17 দিন পর বের হয়ে গেলাম। ওকে, দেখেন তারপর এর মধ্যে এই 17 দিনের মধ্যে দেখেন একদম আল্লাহ উপরে আছেন। এর মধ্যে একদিন ওই যে আমাদের রুমি রহমান ওনার মানে মৃত্যুবার্ষিকী ছিল। আমি এই মহিলাটাকে ভালো রাখার জন্য একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি নিজে বাজার করে আমি নিজে খিচুড়ি রান্না করছি। এই যে মানে ওই যে এই খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে আপনার 70টা না 80টা প্যাকেট করে আমি রাস্তায় মানে ওই যে অসহায় মানুষদের আমি দিছি যারা রাতে খাবার পায় না। ওই যে মানে ফুড বয় যারা, আরে হ্যাঁ রোড হ্যাঁ বয় যারা, রাস্তার পাগল টাইপের কিছু মানুষ থাকে না। আমি হ্যাঁ হ্যাঁ রুমি রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছি। আমি কেন করছি? যেন তার মনের মধ্যে একটা জিনিস, একটা ভালো কিছু কাজ করুক, যে রাসেল আমার সাবেক হাজবেন্ডের মৃত্যুবার্ষিকী পর্যন্ত পালন করছে। এই সফট কর্নারটা, এইটা তার সংসারটাকে সে যেন আরো শক্তিশালী করতে পারে, এটা আমি করছি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি। এবং তার সন্তানের জন্মদিন ছিল এই 17 দিনের মধ্যেই, জায়ান। সে বলে যে আপনার ইয়াতে ভালো কোনো রেস্টুরেন্টে কেক কাটবো। আমি কই না, আমি আমার বাসায় আমি কোরআন খতম পড়াবো। আমার বাসায় আমি আপনার সকাল থেকে রাত পর্যন্ত এক কোরআন মানে 10 জন কোরআন হাফিজ দিয়ে আমি কোরআন শরীফ খতম পড়াই। বুঝছেন? এই যে আমি কথা বলতে পারি না, আমার একটা সমস্যা, আমি ইয়া হয়ে যাই, মানে খুব আবেগী হয়ে যায়। আমি এই যে আল্লাহর কোরআনটা আমার ঘরের মধ্যে পড়াইছি, তার সন্তানটারে ওই যে হাফেজরা কোরআন শরীফ পড়ায় তাদের সাথে বসাইছি। বসাইয়া আমি বলছি যে ওদের সাথে বসায় আপনি কোরআন শরীফটা পড়ান। আমি সেদিন নিজে রান্না করছি, হাফেজদের আমি নিজে খাওয়াইছি। এই হাফেজদের আমি নিজে গাড়ি করে তাদের মাদ্রাসায় দিয়ে আসছি। তাদের সবাইকে আমি যথেষ্ট পরিমাণে হাদিয়া দিচ্ছি। হুজুরের বউর জন্য গিয়ে আমি কাপড় কিনে নিয়ে আসছি। আমি এগুলা করছি কেন? আমি এগুলা করছি যে না, একটা মহিলা সে এসিড দগ্ধ, একটা মহিলা 2 বাচ্চার মা, একটা মহিলার মানে 2টা স্বামী ধরেন মারা গেছে। এই মহিলাটা বুঝুক যে না, একটা মানুষ আমার জীবনে আসছে, আমি ভালো আছি, আল্লাহ আমার ভালো রাখছে, সে শুকরিয়া আদায় করুক আল্লাহর দরবারে। আমি এই ফিলোসফি থেকে আমি তাকে এভাবে আমি ইয়া করছি। অথচ দেখেন আমার এত সুন্দর ক্লিন জীবনযাপন, আমার বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কোথাও গেলে আমি ছোট মানুষ, অনেক মানুষ দাঁড়ায় গিয়া বলে যে রাসেল ভাই বসেন। কারণ আমি কখনো মানুষের সাথে মিথ্যা বলি না, আমি কখনো মানুষকে ঠকানোর চিন্তা করি নাই, আমি কখনো মানুষের কাছে আপনার ওই যে মানে ধার করি নাই। আমার সাধ্য মতো আমি মানুষের সাথে একটা লেভেল মেনটেন করে আমি সবসময় চলছি। এই মহিলা আমাকে খুঁজতে কি জানেন? আমার মায়ের কাছে, আমার বোনের কাছে, সমাজের মানুষের কাছে। আপনি জানেন বাংলাদেশে একমাত্র মানুষ এই যে আমি, যে ওয়াজের ময়দানে হুজুররা নাম ধরে ধরে, এমন কোন হুজুর নাই বাংলাদেশের ওয়াজের মাঠে আমার নিয়ে ওয়াজ করে নাই। আর সে আমার জীবনটাকে, দেখেন আপনাকে সবাই পজিটিভ কমেন্ট দিতেছে, আপনি কাইন্দেন না। সেই আমার জীবনটাকে আপনি জানেন, আমাকে যখন বলে যে আমার নামে, আমি যখন শুনছি যে আমার নামে থানায় মামলা হয়েছে, একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমি সাথে সাথে থানায় গিয়ে বলছি যে আমার নামে মামলা হয়েছে, আমাকে আপনি ইয়া করেন। থানার লোকজন অবাক হয়ে গেছে যে রাসেল ভাই এটা কি বললেন আপনি, থানায় মামলা হয়েছে আপনার, ছেলে এটা তো আমাদের রেকর্ড। সারা রাত থানার রুমে আমার অফিসারের রুমে আমার বসায় রাখছে। অফিসার আমার খাবার টাবার যা আছে সবাই না, পরে আমার বললো রাসেল ভাই আমার চাকরিটা চলে যাবো দেখা, না রে আমি আপনার এই থানা থেকে কখনো করে চালান করতাম না। এই অফিসার এখন আমার সাথে কথা বলে, কয় যদি আমার চাকরিটা না চলে যেত, আমার চাকরির ভয় না থাকতো, আমি আপনার থানা থেকে জোর করে রাসেল ভাই বের করে দিতাম। আপনার মতো মানুষ আপনার থানায় চলে আসছেন, আপনি তো পরিস্থিতি শিকার। এরপরে দেখেন কি না করলো। এই যে 17 দিন 18 দিন আমি জেলখানায় ছিলাম, আমার মা 17 দিন দৌড়াইছে। এই যে আমার পরিবারটাকে দেখছেন, আমি ঢাকা এখন ছাড়া, আমি সেই আমার মানে জেলা থেকে আইসে আমি এখন কাজ করি। ঢাকায় আমি যেখানেই বাসা নেই সেখানেই গিয়ে সে হামলা করে, সেখানেই সে পোলাপান পাঠায়। আমি তো মানে মান সম্মানের ভয়ে আমি ঢাকায়ও থাকতে পারি না। কি বলেন, এখনো এরকম আর করতেছে? এখন এটা জানি না, এটা আরো 3-4 মাস আগের কথা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আরেকটা কি যেন, ওই যে আমি তো ঢাকায় থাকতে পারি না তার জন্য। এরপরে দেখেন আমি কি অপরাধ করলাম, আমার মতো একটা ছেলের নামে 5টা মামলা হইতে পারে? আপনি বলেন, এই 5টা মামলার হাজিরা আমার দিতে হয় মাসে 5 দিন। আমি কাজ করব না, আমার মা বোনের সংসার চালাবো, না আমি মামলার হাজিরা দিব, না আমি শুটিং করব?
কি করছে আমার জীবনটাকে আপনি বলেন। এরপরে সে বলে কথায় কথায় বলে সে কাবিনের টাকা নিবে না। সে আমার নামে প্রথম মামলাটাই তো করছে যে 10 লাখ টাকার কাবিনের মামলা, দেনমোহরের মামলা। হ্যাঁ হ্যাঁ, আর মুখ দিয়ে বলে যে নিবে না টাকা। বলেন আপনি, মুখ দিয়ে হ্যাঁ, বলে, কিন্তু আমি তো মানে স্বামী, আমি তো রাজসাক্ষী, আমি তো আপনাদের কাগজ দিতে পারবো। সে আমার নামে কাবিনের মামলা করছে 10 লাখ টাকা, সেটাও তো কাবিনের টাকা আমার দিতে হবে, আমি দিব। কিন্তু এই যে অহেতুক মামলাগুলো আমার নামে করে এই আমাকে যে হয়রানি করলো। আর সবচেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন? এই মামলার হাজিরা গুলা আমি একা যেতে পারি না। আমার কেন? যখনই হাজিরা থাকবো, আমার হুম। মা আমার সাথে দৌড় দিবই দিব। আহ, এখন আমি তো আম্মারে বুঝাইতে পারি না যে হাজিরা দিতে, আম্মার কোনো হাজিরা দিতে গেলে তাহলে ভিতরে নিয়ে যাবে, আমার ভয় লাগে। এই যে দৌড়াইতে দৌড়াইতে আমার সাথে সাথে আমার আম্মার এখন 65-66 বয়স চলে। মা তো, মা আসলে মায়ের আদর এরকমই হয়। মানে আচ্ছা, এই মহিলা, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষের আল্লাহ এই পৃথিবীতে অনেক রকমের মৃত্যু আল্লাহ দেখাইছে। এই মহিলার মৃত্যু আল্লাহ কিভাবে দেখায় এটা একমাত্র আল্লাহ জানে। কারণ আমার মা চোখের পানি ফেলছে, ওই মানুষ ভালো আছে। আমার কথা বাদ দেন, আমি পাপিষ্ট মানুষ, আমি সিনেমার মানুষ। আমার মা চোখের পানি ফেলছে, ওই মানুষ ভালো আছে, আমি পৃথিবীতে দেখি নাই। আমার মা এই যে প্রত্যেকটা, যে কালকেও আমার হাজিরা, এই যে মা এখনই আমার ফোন, এই একটু আগে ফোন দিছে যে তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, কালকে হাজিরা, কিন্তু রাত্রে ঘুমাইতে হবে, সকালে আমাদের করে যেতে হবে। দোষ আমি করছি এই মহিলার বিরুদ্ধে, আমার মা কি করলো বলেন। এটাই। আচ্ছা, এখানে না একটা কমেন্ট বারবার আসতেছে, 2টা কমেন্ট আসতেছে। একটা হলো আপনাকে বলতেছে আপনি যেন না কান্দেন, আপনি ভালো মানুষ। আরেকটা কমেন্ট খুব আসতেছে, সেটা হলো আপনি 20 লাখ টাকা চায় ওকে ফোন করছিলেন, যে ফোন কলটা ভাইরাল হয়েছিল। এটা কি ওইটা সত্যি? ওইটা তো আমার গলা না, এটা আপনারা এখনো কেন বুঝতেছেন না? আমি তার কাছ থেকে 20 লক্ষ টাকা কিভাবে চাবো? তার 20 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা সে তো আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে। আর আপনারা এই জিনিসটা একদম নর্মাল ইস্যুটা বুঝেন না, যে মেয়ের কাজই হচ্ছে টাকা খরিদ করা, সে তার কাছে আমি কেন টাকা চাবো? আর আমার যদি মানে উদ্দেশ্য খারাপ থাকতো, আমি যদি অসৎ হইতাম, আমার যদি টাকার দরকার হতো, তাহলে আমি তাকে বিয়ের আগে বলতাম যে তুমি আমাকে এত টাকা দিবা, আমি তোমার দেন বিয়ে করবো। এই সুযোগটা তো আমার ছিল, আমি তো তাকে বিয়ের আগে বলতাম, বিয়ের পরে বলবো কেন? ওকে, তার মানে আপনি বলতেছেন যে ওই কলটা আপনি ছিল না আর কি। না না, এগুলা ইয়াতে ওই যে সাংবাদিক তো এখন সবই বলে। সাংবাদিক তো তখন ওনার কথায় মানে ওনার ভাজে পড়ে, সাংবাদিক তো নিজেই বলে যে এই কণ্ঠগুলো অনেক অন্যজনকে দিয়ে সে ম্যানেজ করায়। আচ্ছা আচ্ছা, আরেকজন লিখছে আপনি কি ওনাকে মারতেন, কাকে? আপনার ওয়াইফকে? আমার যদি আমার কোন শত্রু যদি আমারে মারে, আমি তো তাকে সালাম দিয়ে চলে আসি। আমি সেই জায়গায় একটা মহিলারে মারবো কেন? আর আর আপনারা একটা একটা ছেলে, একটা ইয়াং ছেলের জীবনে মানে বিয়ের 17 দিনে সে বউয়ের গায়ে হাত তুলতে পারে? এমন হয়তো 1টা বছর, 2টা বছর, 4টা বছর গেছে, তখন একটা কথা ছিল। আর আমি তার গায়ে হাত তোলার জায়গাটা কোথায়? তার মুখ তো আপনার সার্জারি করা, সে তো আমাকে আগেই বলছে। একটা সার্জারি করা জায়গায় একটা মানুষ, এক সুস্থ মানুষ কারোকে মারতে পারে? এই কথাটা আপনারা বুঝেন। আর আমি কি মারার মতন একটা মানুষ? বুঝছি। এখন সত্য মিথ্যা অ্যাকচুয়ালি আপনারাই জানেন, আমাদের তো ঠিক জানা নাই, আপনার কাছেই জানতে চাওয়া। আরেকজন তো সব মিথ্যাই বলে, তার কথা তো আর বিশ্বাস করা সম্ভব হয় না। এখন আপনি যখন বলতেছেন এটা মাইনে নিতে হবে আমাদের, আপনার জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে। না আমি শুনেন, আমি আপনারে বলি, একটা মেয়ে মানুষকে একটা পুরুষ মানুষ মারতে মারতে পারে? আমার জীবনে আমি একটা সিগারেট হাতে নেই নাই, আমার জীবনে আমি চায়ের দোকানে বসে 1 কাপ চা খাই নাই। আমার কোনো, যে ছেলেটা সিগারেটই খায় না, এমন হয়তো আমি নেশা করতাম, অ্যাডিক্টেড ছিলাম, বা আমার কোনো অন্য ঝামেলা ছিল, তখন এই অভিযোগগুলো দিলে এগুলা সত্য ছিল বা কিছুটা হইতে পারতো। আর যে ছেলে একটা সিগারেট হাতে নেয় না, সে কিভাবে একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলবে? আর হাত তোলার মধ্যে কি সমাধান বলেন? জানি না, তবে প্রশ্ন ছিল এই জন্যই করছি, নাহলে আমি নিজে থেকে এই প্রশ্ন করতাম না। এখানে জি কমেন্টে আসছে। জি। আমি আরেকবার ভালো করে জানতে চাই, আপনি বলতেছেন বাসাটা সাউন্ড প্রুফ ছিল, আপনি বলতেছেন বাথরুমটা কি মানে মডিফাইড করা ছিল ওই বাসার? না, আমি যেটা দেখছি আর কি, উনি আপু আমাকে যে প্রশ্নটা করছেন, আমি যেটা দেখছি ওনার বাথরুম, ড্রয়িং রুমের যে বাথরুমটা, এটা দোতলা ছিল আর কি, 3টা 4টা সিঁড়ির পরে একটা দোতলা করে মডিফাই করাই। তো এরকম অদ্ভুতের ওয়াশরুম আমি দেখি নাই। আর ঘরটা তো আমি আপনাকে বললামই, খুব শাসা শব্দ, এবং বাইরে থেকে কোনো বাতাস আসতো না। খুবই এক রিজার্ভ একটা রুম আর কি। মানে এত জুয়েল ফ্যামিলিতে এত রিজার্ভ রুম, মানে এটা একটু আতঙ্ক আতঙ্ক লাগতো, লাগারই কথা। যেটা আমরা শুনছি যে ওখানে বলে জ্যাকি ক্যাটকে রাখা হতো, তার জন্য জিজ্ঞেস করা। এখন এটা তো আমি দেখিনি নিজের চোখে, এটা হইতে পারে। এবং এটা নিয়েও তো যে জ্যাকি, ওনার যে বাবা, উনিও তো বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করেছেন। হ্যাঁ, আমি শুনছি, এটাও শুনছি। জি। এখন আপনার সাথে আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো আপনি মানে আপনি জানার ভবিষ্যৎ কিরকম দেখেন?
আমি বললাম না, মেয়েটা মেধাবী এবং মানে বুঝাইলে বুঝতে চেষ্টা করে, এবং তার চাওয়া পাওয়াটা আহ, খুব বেশি না। যেমন আপনার একটা মেয়ের আছে না যে আমার এটা লাগবে সেটা লাগবে, এটা করো ওইটা করো, এই ধরনের কোনো চাওয়া পাওয়া আমি তার কখনো দেখিনি। আমি দেখছি সে খুব সিম্পল, যেমন অল্পতে খুশি। যেমন আমি একটু বাইরে গিয়েছিলাম একদিন, কি জানি আনছিলাম, ওই যে আইসক্রিম না কি জানি, কি খুশি, মানে খুব ভালো, মেয়েটার ভবিষ্যৎটাও ভালো। কিন্তু তাকে তার যদি লিগ্যাল গার্জিয়ান থেকে থাকে, আমি জানি না আদৌ আছে কিনা, বা উনি যার নাম বলে ওনাকে আমি কখনো দেখিনি, যদি লিগ্যাল গার্জিয়ান থেকে থাকে, আমি মনে করবো যে ওনাকে রিসিভ করা উচিত, মেয়েটাকে রিসিভ করে নিয়ে যাওয়া উচিত। রাইট, এই কথা আমিও বলছি, কারণ আমি দেখি জি ওর কাছে একটা ভবিষ্যৎ অন্ধকার আছে। আর জি জি আপনি যখন বিয়ে অবশ্যই। করছেন তখন কি আপনি জানতেন যে এই মেয়েটা আরেক ঘরের? কোনটা? এই যে মেয়েটা যে তার আসিল, আপনি তো 2 সন্তান সহ বিয়ে করছিলেন। 2 সন্তান তো জি 2 ঘরের ছিল। আপনি কি জানতেন যে 2 সন্তান 2 ঘরের? জি জি জি, এটা বলছে, উনি এটা বলছে। আচ্ছা। আপনি এটা শুধু বলছে, জানতেন না যে জ্যাকি বলে কেউ আছে, তাই না? এটা জানতাম না, এটা জানতাম, এটা আমার দারোয়ান বলছে। আর পুরা পৃথিবী জানতো না ওই মেয়ের বাবার আগেও আরো 2 জন আছে, যেটা আমি জানাইছি। কারণ আমরা তো দাওয়াত এটা দিয়েছি। আমি এটা শুনছি, আপনার আপনার লাইভের মাধ্যমে আমি শুনছি। কারণ এই দাওয়াত তো আমরা খাইছি ভাই, এটাতে কোনো মিস নাই। বুঝতে পারছেন? এই দাওয়াত আমরা খাইছি। এটা দুনিয়ার মানুষ না জানলো, দাওয়াত যারা খাইছে তারা তো বলতে পারবে। জি জি। দেখেন, আমি আপনাকে বলি, এই যে যারা যে মেয়েটাকে, এই মেয়েটাকে কিন্তু উনি নেগেটিভ ভাবে উনি গাইড করছেন। যেমন এটার যদি একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দেই, আপনারা সবাই এটা দেখছেন, ওই যে আমাদের একজন নায়ক, ওই যে মুন্না খান, যখন এই ভদ্র মহিলাকে আপনার ওই যে চকলেট পাঠায়, দেখবেন যে একটা লাভের ডালা দিয়ে, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, 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 এই চকলেটের ডালাটা যখন পাঠায়, এই ডালাটা কিন্তু দেখবেন একটা ভিডিও করেছিল, যে যারা ডালাটা রিসিভ করে তার মাকে দিচ্ছে। হ্যাঁ। তার মানে মায়ের এই আপনার পরকীয়ার যে ইয়াটা, ভালোবাসাটা, এটা কিন্তু এই মেয়েটাকে সে হাত ধরে শিখায় তার বেডরুম পর্যন্ত নিয়ে আসছে, রাইট? এই জিনিসটাই আমার মানে ফার্স্ট চোখে বাজছে, বুঝছেন? যে জি কি শিক্ষাটা সে দিচ্ছে, মা হিসাবে সে কি শিক্ষা দিচ্ছে। মা হিসাবে সে ফেলিয়র যাচ্ছে, সে বলতেছে, সে লাইভের মধ্যে মেয়েটাকে আগায় দিচ্ছে, দিয়ে বলতেছে যে উত্তর দাও। মেয়েটা বাজে ভাবে উত্তর দিতেছে এবং লাইভের মধ্যে মানুষ বাজে কথা বলতেছে, সেগুলো মেয়ে পড়তেছে। এগুলা কোনো মতেই একজন সফল মায়ের বা একজন মায়ের চরিত্র হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমরা পরে আলাপ করবো। হ্যাঁ, আপনি এরপরে দেখেন, এরপরে আরেকটা কথা, এই প্রসঙ্গটাই যদি বলি, যে দাদা আপনি কাজ করেন, আমি একটু 10 মিনিট, আমি ছেড়ে দেব। ওকে ওকে দাদা প্লিজ। এরপরে আপু, এই বিষয়টা হচ্ছে যে উম, ওই যে যে আসলে ইয়াতে যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মের কথা বলছি, এই বিষয়গুলা মানে না বলাই উচিত, কারণ মানুষ তো শিখছে। আমি যা হ্যাঁ, বলবো মানুষ তো তাই শিখবে। তারপরে অনেক সময় অনেক কথা না বললেও হয় না। যেমন উনি যার সাথে পরকীয়া করলো, যে নায়কের সাথে, উনি কিন্তু আবার লাইভে এসে এটাও বললো যে উনি ওনার বাসায় ছিল। তার মানে ওনার বাসায় যখন ওনার পরকীয়া প্রেমিককে নিয়ে উনি ছিলেন, তখন হুম, ওনার মেয়েটা অবশ্যই জানতেন। হ্যাঁ, ভাইরাও তো থাকে, ওনার সাথেই থাকে, ভাইরাও জানতেন, আমি ভাইরাও জানতে আমি পারছে। সবার কথা বাদ দিলাম, আমি ধরেন সবার কথা বাদ দিলাম, শুধু এই মেয়েটার কথা চিন্তা করলাম, যেহেতু উনি মেয়ে, মেয়েটাকে নিয়ে ভাবলাম, মেয়েটা জানতো। তার মানে দেখেন, মেয়েটাকে কিন্তু আপনি শিশু বলতে পারবেন না। একটা মেয়ে, উনি কিন্তু শিশুর থেকে একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, প্রায় সে কি, আপনার সেমি সেমি হ্যাঁ, বালক। হুম, হুম, সে তো ঠিকই। সেই ক্ষেত্রে আচ্ছা, হচ্ছে, আপনি যখন ছিলেন, আপনার সাথে যখন ছিল, বিয়েটা ছিল, হ্যাঁ, তখন কি মেয়েটা স্কুল যাইতো? না উনি তখন স্কুলে যায় নাই, স্কুলে ভর্তি করানো হয়েছে তাকে। কিন্তু সেটা আমার ওই যে বাসাবোতে আসলো না, হুম, বাসাবোতে আসলে ওই যে বাসাবোতে ওইখানে ইংলিশ মিডিয়ামে আমি ভর্তি করাই দিলাম। ও আচ্ছা, ওই যে সে বাসাবোতেই তো স্কুল এটা, হ্যাঁ। বুঝতে পারছি। আর আপনি কি ডিভোর্স লেটার হাতে পাইছেন? এটা ডিভোর্স লেটার হাতে পেতে দেবো কেন? এটা তো এই মহিলা যখন, আমি যখন জেলে গেলাম, যখন সে ওই সাংবাদিককে বিয়ে করলো, তখনই তো ডিভোর্স লেটার এটা অটোমেটিকলি হাতে চলে আসছে। আর এখন তার এসব যে কাগজ টাগজ, এগুলোর তো কোনো ভ্যালু নাই আমার আমার কাছে। ডিভোর্স তো তখনই তাকে আমি আল্লাহর রাস্তে দিয়ে দিছি। ওইটা তো আল্লাহর আরশ থেকে হয়ে গেছে না, জাস্ট জি। একজনের প্রশ্ন ছিল যে ডিভোর্সের তারিখ কত, এই কারণে জিজ্ঞেস করছি। এই মহিলার ডিভোর্স লেটার হাতে নিয়ে হাতটারও পচাইতে চাই না। এই হাত পচে যাবে যদি এইসব ডিভোর্স লেটার হাতে নেই। মানে এই ডিভোর্স লেটার, এইসব পেপারস এর মধ্যে অনেক দুর্গন্ধ থাকে। অনেক ঘৃণা থেকে কথাটা বললাম, সরি। আপনি আচ্ছা, হুম, বলেন। দেখেন, উনি নেপাল গেলেন, এই যে ইয়ার সাথে, এই নায়কের সাথে, যে আমাদেরই ইন্ডাস্ট্রির নায়ক, ভালো ছেলেটা, ভালো, আমার সাথে দেখা হয়েছে, ভালো অভিনয় করে, ভালো সুন্দর ভবিষ্যৎ ছিল ছেলেটার, কিন্তু এখন কি জানি না। এর আগে ওই যে যে সাংবাদিককে বিয়ে করলো, এই সাংবাদিকের মা, উনার বাবা, উনার বোন, আমার কথা হইলো, এতগুলো বিয়ে সে করলো, এতগুলো ঘটনা ঘটাইলো, এই ছেলেটাকেও বা কেন হয়রানি করছে? যেমন উনার মাটাও কিন্তু কষ্ট পাচ্ছে। মাটা দেখছি একদিন আমার সাথে কথা বলছে, অনেক কান্নাকাটি করলো, যে বাবা, আমার নিয়ে অনেক কান্নাকাটি করছে, আমাকে নিয়ে অনেক আফসোস করছে আমার মা, এবং আমার জন্য অনেক দোয়াও করছে, যে তোমার মতো একটা ছেলের সাথে এরকম করছে এই মহিলার, তো আমরা আগে বুঝতে পারিনি।
তোমাকে অনেক নেগেটিভ কথা বলতো আমাদের কাছে এসে। আমি তো না, এটা বলতেই পারে। তো এই পরিবারটাকেও সে ছোট করলো। এরপরে সাংবাদিক ওই যে নায়কের পুরো পরিবারটাকে, আপনি যত কথাই বলেন যে নায়ককে ভালো আছে ভালো আছে, আমার মনে হয় না যে তার পরিবারের মধ্যে আগের যে শান্তিটা ছিল সেই শান্তিটা এখন আছে। এটা কি কারো এবং ঘরে দেখেন, এটা কি হ্যাঁ, কারো ঘরে আসা সম্ভব এত সহজে? এটা তো আসবে না। সাধারণ ব্যাপার। হ্যাঁ। এবং এবং দেখেন, কলঙ্ক এমন একটা জিনিস, এই ছেলে যত বড় তারকা হোক, তার জীবনে এই কলঙ্ক কিন্তু সে মুছতে পারবে না। না, না, আমার না, জীবনে আমি যত বড় তারকা হই, আমার হ্যাঁ, জীবনের এই কলঙ্ক আমি মুছতে পারবো না। কোনোদিনও পারবেন না, কোনোদিনও পারবেন না। তবে পারবো না, ঠিক আছে, তবে আমার আল্লাহ আমার উপরে রহম করছে, আমার মায়ের দোয়া, ময় মুরব্বীদের দোয়া, আল্লাহ আমাকে বাঁচায় নিছে। এবং এখন আমি বিশ্বাস করি কোনো মানুষ আমাকে আর ভুল বুঝে না। ইনশাল্লাহ। আমার জায়গাটা আমার মনে হয় আল্লাহ ঠিক করে দিছে। আচ্ছা, আপনি বললেন সঞ্জিদার সাথে যে ওর খালাই এইসব অ্যারেঞ্জ করে, বা খালার মতো যে মহিলাটাকে দেখছেন আপনি, মনে হচ্ছে আপনার খালা, মহিলাটা কি অ্যারেঞ্জ করে বলতেছিলেন, যে বিয়ে অ্যারেঞ্জের কি জানি একটা বলতেছিলেন সঞ্জিদার সাথে। আমিও অসুস্থ, উনি আমাকে এসে বলে কিসের পুরুষ মানুষ, কিসের অসুস্থ, কিসের অসুস্থ বাবা, আমরা আছি না। মানে খুব মানে কি বলে এটাকে, এটা বাংলা ভাষায় বলে যে খুব দালালি যেটা করায়, এই টাইপের আর কি। তার সাথে কিরকম কথা হয়েছিল, কি কি কথা হয়েছিল? উনি ওনার প্রতি, দেখেন উনি খালা যে কথা, মা একই কথা, আমি ওনাকে কোনো ছোট করে কথা বলবো না। না, না, তবে আমি জাস্ট ক্লিয়ার করে জানতে চাই এটাই। ওনাকে আমি বলছিলাম যে দেখেন, এই যে যখন আমি আর পারতেছিলাম না, যে দেখেন আল্লাহর রাস্তায় এটা একটু মিটমাট করে দেন, আমি আমার রাস্তায় চলে যাই, উনি ওনার রাস্তায় চলে যাক। কাবিনের টাকা যদি দিতে হয় আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে আপনাদের কাবিনের টাকাটাও দিয়ে দিব। আর মানে আমাকে একটু রেহাই দেন, আমি আমার মতো করে আগে যেভাবে ছিলাম এইভাবে থাকি, আপনারা আপনাদের মতো করে থাকেন। আমি ওনার সাথে সংসার করতে পারবো না। কারণ আমি যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে, আমি যে অসহায় মনে করে একটা মেয়েকে বিয়ে করছিলাম, এটা সে অসহায় মেয়ে না। আমি ওনার খালাকে এভাবে বলছি, এবং আমার হাত ওনার পায়ে স্পর্শ করে আমি বলছি যে আমারে আপনি এই পরিবার থেকে বাঁচায় দেন। উনি বলছে না, এটা কিভাবে সম্ভব, অবশ্য তোমাকে কোনোদিন ছাড়বে না রাসেল। তা অবশ্যই মহিলা আমাকে ছাড়তে চায় নাই, মামলা দিছে। অনেক শেষ পর্যায়ে গিয়ে সে আমার নামে মামলা দিছে যে সংসার করো 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 করো। আমি বলছি না, আমি আপনার সাথে পারবো না, পারবো না, পারবো না। পরে আমি আপনার যখন মামলা দিয়ে দেয়, তখন সে বুঝে ফেলছে যে না, রাসেল আমার সাথে সংসার করবে না। দেন তখন সে আমার নামে মামলা দিয়ে দেয়। কিন্তু আমি ওনার খালারে অনেক রিকোয়েস্ট করছিলাম, ওনার বাবাকেও আমি অনেক বুঝিয়ে বলছিলাম যে দেখেন, পৃথিবীতে অনেক সম্পর্ক মানে বন্ডিং নাই হইতে পারে, আমাদের সম্পর্কটা থাকবে, আমি আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো, কিন্তু আমার একটু মাফ করে দেন। আমি ওনার বাবাকেও বলছি, সেম অ্যাজ ইট ইজ কথাটা ওনার মাকে বলছি, ওনার দুই ভাইকে বলছি, ওনার খালাকে বলছি, এই লোকজনগুলাই ছিল। তারপর ওনার আপনি কি যখন একটা এটা বলছেন, এই মানুষগুলার মানে উত্তর কি ছিল? ওনারা সবাই একটা কথাই বলছে যে না, তোমাকে ও ছাড়বে না, তুমি সংসার করো, এক ওকে। কথা বলছিল। কিন্তু আমি সংসার কিভাবে করব বলেন, আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষ আমারে বলে যে এই আমি আপনার ওর কাছে টাকা পাবো, আমি ওর কাছে এটা পাবো, এটা পাবো, মানে শত শত মানুষ, আমি কয়জনের কথা বলবো বলেন। এবং একটা প্রোগ্রামে উনি আমাকে নিয়ে গেছে আফতাবনগরে, কি জানি প্রোগ্রাম এটা, ওই যে এই এই ফটোশুট স্টেশনের খুব সম্ভবত, ওখানে একটা আংটি হারাই গেছে। হ্যাঁ, এই ঘটনা সেদিন আমরা শুনছি। সেদিন জানেন আমাকে চরম অপমান করছে সেদিন আমাকে, মানে ডিরেক্টলি বলা বাকি আছে যে সেও চোর আমিও চোর, এই কথাটা বলা বাকি আছে শুধু, কিন্তু আকার ইঙ্গিতে সব বোঝাই দিছে। এরকম এই ঘটনা একটা না, এই 17 দিনের মধ্যে একটা, দুইটা, তিনটা ঘটনা ঘটছে এরকম। একদম ওই যে মিরপুর এক জুয়েলার্স থেকে আমাকে ফোন করছে, রাসেল ভাই আপনার তো এরকম এরকম করে আমাদের এখান থেকে একটা আংটি নিয়ে গেছে। আমি কি বলেন, এটা তো সম্ভবই না। পরবর্তীতে তো যা হওয়ার হইলো, এটা আর বলতে চাই না। যা হওয়ার হলো মানে একটুখানি বলেন, শুনি আমরা। না, আমি শুনেন আমার কথা কি, আমি কখনো মানুষের নেগেটিভটা খুব বেশি বলতে চাই না। কারণ আমি একটা নেগেটিভ বলবো, এটা হাজার হাজার কোটি কোটি নেগেটিভ কথা হয়ে যাবে। দরকার কি, একটা মানুষের গোপন রাখি না। তো এটা বুঝে নিয়েন আর কি, এরকম মানে এইসব চাপে পড়ে আমি এখান থেকে মানে বের হইতে বাধ্য হয়েছি। এখন আপনি নেগেটিভ বলতে চান না, কিন্তু হয়েছে কি, আমরা যদি নেগেটিভটা এখন তুলে না ধরি এই ব্যক্তি সম্পর্কে, অ্যাটলিস্ট আমরা না আগাইতে পারবো না। মানুষ সচেতন হবে না, সত্য কথা যেটা, তার সবকিছু না, জানা মানুষ তার কাছ থেকে সচেতন হয়ে গেছে। আমি আপনাকে বলি, তাকে কোনো ঘরের দরজা ভিক্ষাও দেয় না এবং দিবে না। আপনি লিখে রাখেন, আপনি একটা মানুষ দেখান যে সে তার সাথে চলতে পারবে, চলতে পারতেছে, একটা মানুষ আপনি দেখান, কারোর সাথে সে চলতে পারবে না। অর্থাৎ ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার জন্য দরজা খুলবে, তাকে ভিক্ষা দেওয়ার জন্য মানুষ দরজাও খুলবে না। কারণ সে তো আমাকে শুধু, আরে আমার মতো রাসেল মিয়াকে আমি মানে পাপী মানুষ, আমি সিনেমার মানুষ, আমি মানে কোনো মানুষের মধ্যেই পড়ি না। আমাকে ধরেন সে যত কষ্টই হোক, আমার অভিশাপটা ধরেন তার লাগলো না। আমজাদুল ইসলাম জেকি তার মা, আমজাদুল ইসলাম জেকি তার বাবা, এই যে বয়স্ক মানুষ কান্দে কোটে এসা, এরপরে আমার মা, এরপরে ধরেন আরো আপনি যাদের কথা বললেন, এই যে 7-8টা পরিবারের মা, এই যে আকাশ নিবিড়ের মা, আকাশ নিবিড়ের বাবা,
এই যে এই মানুষগুলাকে এই যে চোখের পানি এগুলার দিতে হবে না? আল্লাহ একজন আছেন, উনি কখনোই মানে ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আর সে কথায় কথায় বাবার অসুস্থ, মানে আল্লাহ একজন আছেন, সে কিসের আল্লাহর কথা বলে সে? তার মানে সে আল্লাহর সাথে তার কি সম্পর্ক আছে? সে মানুষকে মানে জ্যান্ত মানুষকে মেরে ফেলে, তার সাথে আল্লাহর কি সম্পর্ক থাকতে পারে বলেন? দেখেন একজন লিখছে যে রাসেল ভাই আপনার কথা অনেক মূল্যবান, আপনি সবগুলো কথা খুলে বলেন প্লিজ। আপনি অ্যাকচুয়ালি বলেন, আপনি দুইটা ঘটনা বলেন, দুই জায়গায় আংশিক ঘটনা। আমি আরেকটা এই কি, যে আমার শুটিং এ আমার লাঞ্চের ব্রেক দিছে বুঝছেন মাত্র, আমি লাঞ্চ টাইমটা লাঞ্চ না করে আমি আপনার সাথে কথা বলে আমার শুটিং এ যাবো বুঝছেন বোন। বুঝতে পারছি। একটু হুম। যাক আপনার, আমি এই যে এই কথাগুলাই বললাম। আমি দেখেন যখন সাংবাদিকের সাথে তার বিয়ে হয়, আমার মধ্যে যদি কোনো হিংসা বা তার প্রতি যদি আমার মানে প্রতিশোধ নেওয়ার কোনো মনোভাব থাকতো আমি কিন্তু এটা বলতাম না। আমি কিন্তু তখন একটি কথা বলছি যে আপনি বিয়ে করছেন, আপনি সুন্দর মতো সংসার করে আপনারা ভালো থাকেন, এই কথাটা বলে আমি চলে আসছি। এই কথাটাও আমি বলছি। তখন অনেক মানুষ আমাকে বলছে রাসেল ভাই, আপনি তার মামলা করেন, হামলা করেন, তার প্রতিশোধ নেন। আমি কই না ভাই, এই মহিলাকে মামলা হামলা করে আমার প্রতিশোধ নেওয়ার আমার দরকার নাই। আমি তো বিচার দেওয়ার যার কাছে আমি তার কাছে দিয়ে দিচ্ছি। আমি আমি যদি তার কাছে বিচারই দিয়ে দেই, আল্লাহর কাছে যদি আমি বিচারই দিয়ে দেই, আবার আমি নিজে গিয়েও যদি মামলা করি, তাহলে আল্লাহ আমাকে বলবে না যে তুই আমার কাছে বিচার দিছস নাকি আমার মস্কারা করছস? বিচারই দিলি কেন, আবার আমার তুই গিয়ে নিজে মামলা করলি কেন? এই জন্য আমি শুধুমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে আমি চুপ করে রইছি। আল্লাহ আমার বিচার পাওয়াই দিচ্ছে, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আচ্ছা এখন আপনার সাথে মানে কথাগুলো এখনো কন্টিনিউ হয়নি, সেটা হলো আপনি 17 দিন আপনার সংসার টিকছিল, সেই 17 দিনের দিন কি হয়েছিল? ওই যে আমি যখন ঘর থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার 3-4 দিন পরে আমি যখন শুনলাম আমার নামে মামলা হয়েছে, তখন আমি আইসা ওই যে জেলে চলে গেলাম। তারপর জেল থেকে ফিরে এসে দেখেন কি দেখেন? সব শেষ। জেল থেকে ফিরে ফিরে আইসা তো দেখি যে আমার সংসার, আমার ঘর, আমার ফার্নিচার, আমার মানে আমার জুতাটা পর্যন্ত নাই, ফ্লোর ফাঁকা। আমি কই, আয় হায়, এটা কি হইলো? পরে আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে বললো যে ভাই আপনার কোর্ট থেকে সবকিছু নিতে হবে। আমি কই না, দরকার নাই আর। পরে আমি এখান থেকে চলে আসলাম। ওনার তো এটাই ছিল যে আমি আমি জেলে যাব, উনি আমার সবকিছু নিয়ে বের হয়ে চলে যাবে। তার মানে আপনার পয়েন্ট হলো সে আপনার সাথে বিয়ে করার পরপরই আপনি তো এইরকম আমি শুনছি, এবং আপনিও কিছু জায়গায় বলছেন যে আপনাদের বিয়েটা হয়েছিল খুব তড়িঘড়ি করে, এবং আপনার খুব একটা মত ছিল না। এবং আমার একটা, শুনেন, আমি আমি যখন সে যখন আমার মানে ইয়াতে আমাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সে যখন দাঁড়ায়া ছিল, আমি একটা এসিড দগ্ধ মেয়েরে আমি বসতে দিছি, আমি নিজে দাঁড়াইয়া। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। আমি কেন তারা বসতে দিলাম? এই জন্য সে আমাকে দেখবেন যে আমি আপনাকে স্ক্রিনশট দিব আমার মেসেঞ্জারে, হাই নাইস টু মিট ইউ ব্রাদার, কথা বলেন, মানে সে আমাকে পাগল বানায় ফেলছে মেসেঞ্জারে এবং ফোনে। পরবর্তীতে আমি যখন, আমি তো তখন তাকে চিনি না, আমি ভাবছি তার বিয়ে হয় না, কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই। তখন আমি ভাবলাম যে মেয়েটা এসিড দগ্ধ, মনে হয় এটার জন্য তার বিয়ে শাদী হয় না। একটা পজিটিভ চিন্তা আমার মধ্যে তখন ঢুকছে, এটা মিথ্যা না। এরপরে যখন আমি দীপজল সাহেবের বাড়িতে শুটিং এ চলে যাই, সে দীপজল সাহেবের বাড়িতে শুটিং এ যায়। শুটিং এ যাওয়ার পর আমি যখন তার জানতে পারি যে তার বিয়ে, 2 ঘরে 2 সন্তান, বাচ্চা, তখন আমি তার কাছে আল্লাহর হস্তে মাপ চাইছি যে দেখেন, আপনার এমন 2টা বাচ্চা থাকলে বাচ্চার দিকে তাকায় আমি পুরো জীবন কাটাই দিতাম। আমি এই কথা পর্যন্ত তাকে বলছি যে বাংলাদেশে এমনও অসংখ্য লাখো লাখো নারী আছে যে একটা সন্তান হয়েছে, সন্তানের দিকে তাকে পুরো জীবন কাটাই দিছে, সেই জায়গায় আল্লাহ আপনাকে 2টা সন্তান দিছে, এই কথাও আমি বলছি। এবং আমি ওনাকে এইটাও উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশে এমন অনেক মা আছে, অনেক মেয়ে আছে যে বিয়ে হয়েছে, বাসর ঘরে স্বামী মারা গেছে, এরপরে ওই মেয়ে আর কোনোদিন বিয়ের পিড়িতে বসে নাই। এভাবেও আমি তাকে ওনাকে খুব মানে ইনসাল্টিং না, খুব হিট করে আমি তাকে কথা বলছি যেন সে আমার কাছ থেকে সরে যায়। এরপরে দেখি যে না, সে কন্টিনিউ আমার শুটিং আসতেছে আসতেছে আসতেছে। আমার যেদিন শুটিং শেষ, এরপরের দিন আমি অসুস্থ হয়ে গেলাম, সে আমার গিয়ে নিয়ে আসলো। মানে কি ঘটলো আমার জীবনে আমি মানে কাউরে বুঝাইতে পারবো না, মানে হঠাৎ আচমকার মতন সবকিছু। তারপর তো আমরা সব মোটামুটি সবই জানি। এখনো অনেক কিছু জানার আছে আপনার সাথে, তো অনেক কিছু বোঝার ছিল আমার, যে কি মানে আম, আপনি অ্যাকচুয়ালি বিয়ের ঘটনাটা বলছেন অনেক জায়গায়, তারপরেও কিন্তু আপনি এখানে বললেন যে বিয়ের অ্যারেঞ্জটা করছিল তার খালা সম্ভবত, বা তার ঘরে যে না, মহিলা তাকে খালা খালা বলেন। অ্যারেঞ্জ তো এই মহিলাই করে, এই মহিলাই অ্যারেঞ্জ করছে। খালার তার আগ্রহটা দেখে আমি বললাম আর কি। খালা ছিল বিয়েতে, খালা ছিল, খালাতো বোন ছিল, খালাতো ভাই ছিল, তার ভাই ছিল, 2 ভাই ছিল। শুধু বিয়েতে তার বাবা, ওনার বাবা ছিল না, মা ছিল। আচ্ছা, না আমরা এগুলো ভিডিওতে দেখছি, কিন্তু ভিডিওর পিছনে, ক্যামেরার পিছনে যেগুলো হয়েছিল সেগুলো আর কি জানার ইচ্ছা। মানে আমি আপনি দেখেন, রাজি করলেন, আমি কি করে রাজি আমি করাইলো? আমার আমি আমার মাকে, আমি বলছি আমার মাকে অন্তত খবরটা দেই। আমার মুখ চাইপা ধরছে, কয় মা, কয় মারে যদি খবর দাও, পৃথিবীর কোনো মা আমাকে মেনে নিবে না, 2 সন্তান, আমি এসিড দগ্ধ, বিয়েটা হোক পরে।
আমি কত রকমের ওদের প্রেসারে ছিলাম, কত রকমের চালের মধ্যে ছিলাম, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনি কি বলে শুটিং এর মধ্যে খাবার নিয়ে দিছিল, সেই খাবার খাই বলে আপনি অসুস্থ হয়ে গেছিলেন, ঘটনা কি সত্যি? এখন সেই খাবার খাইয়ে আমি অসুস্থ হয়েছি না কি হয়েছি সেটা আল্লাহ জানে, কিন্তু সে আমাকে খাবার নিয়ে খাওয়াইতো শুটিং এ, আচ্ছা। খাওয়াইতো। আমি শুটিং এর কোনো খাবার আমি খেতে হইতো না, সে আমার জন্য কন্টিনিউ খাবার রান্না করে নিয়ে যেত। ও আচ্ছা, সেই রাত্রেই আপনি ও বাসায় নিয়ে চলে যায় আপনাকে, তাই তো? জি। এবং তারপর দেখেন আমি 15 তারিখে অসুস্থ, সে 16 তারিখে আমাকে বিয়ে করে। এবং আমি যেই পরিমাণের ইনজেকশন আমাকে দিছে সে, ওই হাসপাতালের সার্টিফিকেট আমি তো উঠাই দিছি আদালতে, মানে মানে সব হায়ার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে আমাকে সুস্থ করছে। ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন ছিল, আমি জিজ্ঞেস করতাম যে কিসের ইনজেকশন আপনি জানেন কিনা। ওই যে গ্যাস্ট্রোলার ইনজেকশন দিছে, আপনার পেইন কিলার দিছে, তারপরে আপনার দিছে, আপনার টাপিল দিছে একটা ইনজেকশন, অনেক দিছে। সে ঘরে দিত, মানুষ আনায় দিত? হ্যাঁ, মানুষ আনায় দিত এই ইনজেকশন গুলা? না না, ওই যে হসপিটালে নিচ্ছে তো, আমাকে হসপিটালে দিয়ে নিয়ে আসছে। ও আচ্ছা। তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মুক্ত তো হয়ে গেলেন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আল্লাহর রহমতে কাজ শুরু হয়েছে অনেক, এই কাজগুলা নিয়ে বেঁচে থাকতে চাই, আর মাটারে ভালো রাখতে চাই। কারণ এই বিপদে পড়ার পর আরো ভালোভাবে বুঝতে পারছি যে আসলে মা কি জিনিস, আপন আপন জনেরা কি জিনিস। তো এই যে যেমন আপনার এই যে কালকেই আপনার যে বুফে আম্মারে নিয়ে ঘুরতে যাব, বুফে 2টা টিকিট কেটে রাখছি, ওই যে ওই পল্টন হোটেল ফার্স্টে আমার নিয়ে কালকে করব, ওই যে রাতে ডিনার করব। মানে যখনই ফ্রি থাকি মাটারে সময় দিব, আর এই বিপদের সময় যারা আমার কাছে ছিল, আমাকে যারা জেলখানায় দেখতে গেছে তাদেরকে সময় দিব, আর অনেক ভালো ভালো কাজ করবো। এই সামনে আমার একটা ছবি আসতেছে গোয়ার, এরপর আমার একটা ছবি আসতেছে টাইগার, তারপর সামনের ঈদে আমাকে আসবে যে ওই যে আজকে তাজা খবর। এই 3টা ছবি নিয়ে আমি খুব দৌড়াচ্ছি, এবং আল্লাহর রহমতে ভালো কিছু হবে, এবং আমারও একটা খুব ভালো জায়গা হবে, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করবো। জি। আপনি সাথে আরো কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো অ্যাকচুয়ালি সানজিদা করতে চাইছিল, সানজিদার সাথে আপনার সাথে আরো কিছু কথাবার্তা হয়েছে, আশা করি আপনি আরেকবার আমাদের লাইভে আসবেন। জি অবশ্যই, ইনশাআল্লাহ। জি, একবার যখন আইসি পড়ছেন অনেক কথাই হয়ে গেছে, অবশ্যই আসবেন আশা রাখি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। সব আপনার জন্য ভালো দোয়া করি, যেন আপনি সবসময় ভালো হয়, ভালো কাজ করে চলেন, আগায় যান, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত রাখুক। অনেক ইনফরমেশনই দিলেন, এখনো কিছু রয়ে গেছে যেগুলা সামনের বার আমরা কভার করে নিব। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। একজন লিখছে যে গোয়ারের জন্য শুভকামনা। হ্যাঁ হ্যাঁ, আপনার পক্ষে সবাই জানেন, আপনার বিপক্ষে একজনও কথা বলেন। আপনি না শুনেন, আমি তো মানুষকে আঘাত করি না, এবং মানুষ কষ্ট পাবে এমন কোনো কাজ আমি আমার জীবনে করি নাই। এই জন্য মানুষ আমাকে ভালোবাসে। আমি বললাম না যে আমি দেখবো আর দিব, আপনাকে দেখবেন যে ওয়াজের মাঠে হুজুররা আমাকে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন তো আমাকে মিন্টি রুটে ডাকায় নিছে যে আপনার নিয়ে হুজুররা ওয়াজ করে কেন। আমি হুজুররা আমার নিয়ে কেন ওয়াজ করে সেটা তো আমি জানি না, আমার ওনাদের ভালো লাগে, এটার জবাব দিয়ে তো আমার সরকারকে লিখিতভাবে দিতে হয়েছে। তার মানে মানুষ আমাকে ভালোবাসে। কারণ মানুষকে আমি অনেক সম্মান করি, এবং আমিও মানুষকে ভালোবাসার চেষ্টা করি। কখনো আমি কারোর সাথে ইগো দেখাই আমি কোনোদিন কথা বলি নাই। আমার ব্যবহারে কষ্ট পাবে, আমার ব্যবহারে কষ্ট পাবে। আমার মা জানেন, আমার ছোট বোনটাকে মাঝে মধ্যে আমাকে দিয়ে উদাহরণ দেওয়ার, যে তুই একটা মেয়ে হয়ে এত লাউড কথা বলো, অথচ রাসেল কিভাবে কথা বলে, আমার মা বলে এই উদাহরণ দেয়। তা আমি চাই যে আমার কাজ, হ্যাঁ বলেন, আপনি কাজ, আমি চাই আমার কাজ এবং আমার ফ্যামিলি, আমার মা, আমার ছোট বোন, আমার ভাগনা ভাগ্নি, এদেরকে নিয়ে মানে আমার বাকি জীবনটা আমি মানে ভালো থাকতে, এটাই আমার মানে সবচেয়ে বড় চাওয়া পাওয়া এখন, এই আর কি। আর আপনার দেখেন, আপনার মাধ্যমে যেহেতু বললাম, ওই মহিলাকেও আমি বলি, এই মহিলাকেও আমি এখন বলি যে শয়তানও যদি আল্লাহর কাছে মাপ চাইতো, মানে একটু সুযোগ থাকার সময় শয়তানরা আল্লাহ মাফ করে দিতেন, কারণ আল্লাহ মাফ করার জন্যই বসে থাকে। এই মহিলার এখনো আমার মনে হয় যে তার সুযোগ আছে। সে ওই যে সাংবাদিকের সাথে বিয়ে, এইগুলা সব কিছু স্বীকার করে সে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুক, তার বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে সে একটা ভালো জীবনযাপন করুক। সাংবাদিকরাও আমি বলবো যে আপনিও প্রয়োজনে এই তার সাথে বা তার গার্জিয়ান যারা আছে তাদের সাথে মিলেমিশে এটা সমাধান করার চেষ্টা করেন, কারণ এই বিষয়টার থেকে মানুষ ভালো কিছু শিখছে না। দেখেন, এই যে আমি আপনার সাথে যতক্ষণগুলা কথা বললাম, একটি কথাও কোনো মানুষের কল্যাণে লাগবে না, কাজে লাগবে না, কারণ এগুলা তো কোনো কাজের কথা না। আজকে আমি যদি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতাম, যে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতাম, এবং দেশের সম্পদ নিয়ে কথা বলতাম, আপনি এখন যে ইটালিতে আছেন সেই ইটালি সম্পর্কে আপনি 10টা কথা বলতেন, আমি বাংলাদেশ সম্পর্কে 10টা কথা বলতাম, এই 10টা 20টা কথা থেকে মানুষ 2টা কথা শিখতো।
এরপরে এখান থেকে মানুষের মধ্যে চেঞ্জ আসতো, মানুষ মানে নতুন নতুন কোনো কিছু জানতে পারতো। কিন্তু এই যে আমি আপনার সাথে কথা বললাম, আপনি আমার সাথে কথা বললেন, না আপনার না সময়টা কাজে লাগলো, না আমার সময়টা কাজে লাগলো, না ভাইয়া, না না যারা ব্যাপারটা এরকম না। আপনার আমি বলি, কথাগুলো শুনলো তাদের কাজে লাগলো। কথাটা বলেন। কে বলছে কাজে লাগেনি? কথাটা কাজে লাগবে, লাগতেছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর এক যুগের উপরে মিথ্যা বলে চলে গেছে। তার মিথ্যা মানুষ নিছে, তার মিথ্যাকে মানুষ সত্য বলে মনে করছে। আপনি যদি বলেন যে আমরা এই সত্যটা সামনে আইনে কোনো কাজে লাগাইতে পারিনি, এটা একদম ভুল। এটা না এখন না, দেখতে, আমি সেটা বলি নাই, আমার কথাটা আপনি আপনি অন্যভাবে নেই। আমি বলছি যে এই যে আপনি এখন যেটা করতেছেন আপনারা, হ্যাঁ এটা তো অবশ্যই ধরেন আমার মতো এমন আরো নিরীহ 10টা ছেলের জীবন বাঁচাই দিচ্ছেন। এটার হ্যাঁ জন্য তো আপনাদেরকে আমি হ্যাঁ, রেসপেক্ট করি এবং শ্রদ্ধা করি। সে আমি যত সেটা বলিনি সহজে তো। আরেকজন মানুষকে ধরে নিয়ে 20-30 লাখ হুম। টাকা বা 50 লাখ টাকা, 1 কোটি পর্যন্ত আমরা খবর পাইছি। এই খবরগুলো বের হইতো না। এখন যত খবর শুনেন, বেরোচ্ছে, আমার হাতে আরো 5 জনের মেসেজ পড়ে রয়েছে যে আমি এগুলা সামনে আইনে আস্তে আস্তে বলবো। বুঝতে পারছেন? আমি আপনি এগুলো আমি জানেনই বলি, না কত আপনি মানুষই তারা মানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। জি জি, আপনি সানজিদা আপা, এই যে সাংবাদিক, এরপরে আপনারা যারা এই যুদ্ধটা করতেছেন করতেছেন এই প্রত্যেকটা মানুষ মিনিমাম আমি মনে করি যে আরো 10-15টা ফ্যামিলির জীবন বাঁচাই দিচ্ছেন, পরিবারের জীবন। হ্যাঁ এটা আমি হ্যাঁ, অকপটে অনেকগুলা স্বীকার ফ্যামিলি করি। বাইচে গেছে, অনেকগুলা জীবন ধ্বংস হওয়া থেকে বাইচে গেছে, বেঁচে অনেকগুলা গেছে। এম্বারেসমেন্ট থেকে মানুষ বাইচে যাচ্ছে। এখনো হ্যাঁ, যদি এত কিছু, এই জন্য আমরা আরো বারবার বলতেছি যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। এটা নর্মালি হয়তো জি খারাপ লাগতে পারে, কিন্তু ব্যাপারটা লং টাইমে খুবই ভালো, যেটা জি আমি জি। বুঝতেছি। আমার সেই ভুল জায়গা হয়েছে। থেকে আমি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে রেসপেক্ট করি। আমার কথাটা প্লিজ ভুল বুঝবেন না কিন্তু। না না, ভুল বুঝিনি, সেই ভুল সেই বুঝিনি। জায়গাটা অ্যাকচুয়ালি রেসপেক্ট করি, হয়েছে কি, কিন্তু আমার আমরা কথা যদি হলো না বলি, একটা বাচ্চা কি শিখতেছে বলেন, একটা মানুষ কি শিখতেছে? আরে আমার কথা ওর হলো থেকে এই ওর বাচ্চা কি সমাজটাকে। শিখতেছে? আমার প্রশ্ন সবার আগে এটা। আমরা তো হুম। থামাইছি এভাবে, মেয়েটা তো স্কুল যাইতো না, মেয়েটা তো এখন স্কুল যাওয়া শুরু করছে। আপনি এই জন্য ধন্যবাদ দিবেন না? আরো না না একজন পুরুষ মানুষ তার তার ফক্করে পড়ে এখন টাকা নষ্ট করতেছে না, এর জন্য ধন্যবাদ দিবেন না? এই মানুষটা আমি গলাবাজি করে বলতেছে না যে আমি অ্যাসিড দগ্ধ আর, হ্যাঁ, এটার জন্য ধন্যবাদ দিবেন না? কে বলছে আমরা কিছু করতেছি না? সময় অবশ্যই কোনো না কোনো ভালো কাজে ব্যয় হচ্ছে, হ্যাঁ, হয়তো 5%, 100%-এ 100% ভালো কাজে ব্যয় হচ্ছে না, কিন্তু হচ্ছে, জি জি, হচ্ছে ভাই। অবশ্যই অবশ্যই। মানে অবশ্যই। অ্যাকচুয়ালি হচ্ছে, এই ঘটনাগুলো সামনে আনা দরকার। আর আমি আরো সামনে কিছু কথা বলবো কিভাবে মানুষ মানুষকে পটায় পটায় নিয়ে এইভাবে টাকা হাতায়। শুধু টাকা না, অনেক কিছুই হাতায়, শুধু ওর ঘটনাই না, এরকম অনেক ঘটনাও আছে আমার দেখা জানা বা ইনবক্সে পড়ে থাকা। আমি এগুলো সামনে আনবো যেন এই যে একটা জাল মানুষ তৈরি করে, এই জালটাতে প্রথম স্টেপেই যেন কেউ পা না দিয়ে দেয়। বুঝতে পারছেন? আমি আজকে জি, আর করতে পারবো না লাইভ, আমি আজকেই তো সকালবেলা অন্য জায়গায় যাওয়ার ছিল, কিন্তু আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম আমি যখন আমাকে। একটা কথা আমি লাস্ট আপনাকে বলি, যে হুম আমার এখন আফসোস হয় কাদেরকে নিয়ে জানেন? এখন এই মুহূর্তে, এই হুম। মুহূর্তে না, যখন আমার এই জীবন এই দশায়, মানে এই ইয়াটা হয়, মানে আমি জেলখানায় যাই, তখন থেকে আমার শুধু একটা জিনিসই আফসোস হয়, যে সত্যিকার অর্থে যে মেয়েটা অ্যাসিড ভিকটিম, সত্যিকার অর্থে যে মেয়েটা অসহায়, তার পায়ে আমি অনেক বড় কুড়াল মারলাম। এই তাদের জীবনে আমি অনেক বড় ক্ষতির কারণ হয়ে গেলাম। আমি রাসেল মিয়া, আমি নিজে নিজে অবশ্য ফিল করি। আপনাকে আমি দেখেন, মেসেজ দিয়েছিলাম, খেয়াল আছে? আপনাকে আমি বলছিলাম আপনি কি সত্যি ওকে মারছেন? যদি মাইরে থাকেন আপনার খবর আছে, এই টাইপের একটা কথা বলছিলাম ইনবক্সে জি 2 জি মাস জি আগে। জি হ্যাঁ, কেন বলছিলাম? কারণ আমি জানি যখন হাজবেন্ড দ্বারা অ্যাবিউজ হয়, আপনি যে আমাকে বারবার বলতেছিলেন যে একটা ছেলে কি 7 দিনে 8 দিনে মেয়ের গায়ে হাত তুলে দিতে পারে? হ্যাঁ পারে, আমি দেখছি পারে। এই জন্যই আপনাকে আমি বলতেছিলাম যে অ্যাকচুয়ালি কি এই ঘটনা ঘটছে কিনা, কারণ আমি এরকম অ্যাবিউজিভ হাজবেন্ড দেখতে পারি না। আমি পারলে এদেরকে এই মাথা থেকে ওই মাথা টাইনে ছিঁড়ে ফেলবো যদি আমি এরকম হাজবেন্ড হাতের সাথে পাই। সত্য কথা। আপনাকে এই জন্যই আমি খুব শক্তভাবে জিজ্ঞেস করছিলাম, এই জন্যই হয়তো শুনেন, আপনি আমার আমি সাথে আপনা- তখন আমি করতে আমি পারেন। আপনা- আমি আপনাকে একটা কথা বলি। হুম। একটা মানে একটা মেয়ে মানুষকে মারা যায়, কিন্তু একটা পুরুষ মেয়ে মানুষকে মারা যায় কখনো? বলেন। আপনি একটা মেয়ে মানুষকে মারতে পারবেন, কিন্তু একটা পুরুষ মেয়ে মানুষকে আপনি মারতে পারবেন না। মেয়ে মানুষ কিন্তু দুই শ্রেণীর হয়, এটা আমি রাইট, মানে বুঝতে পারছি কথাটা। আমি আশা করি আমাদের অডিয়েন্সে ধরতে পারছে আপনি কি বলছেন। জি। তো সে তো একটা পুরুষ মেয়ে মানুষ, তাকে মারবো না। তার আন্ডারে যতগুলা ছেলে থাকবে সবগুলা ইয়া করবে। হ্যাঁ, সে আমার গায়ে হাত তুলতে পারে নাই, বা ওই সাহসটা সে করে নাই, কারণ আমি তো তার উপরে তো নির্ভরশীল ছিলাম না যে সে আমার ইয়া করবে। হ্যাঁ, কিন্তু সে খুব মানে আমাকে খুব শাসাইতো, ভাবতো, ব্যালেন্স করে নিত যে না আমার, কিন্তু না, আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমরা তো যত কথাই বলেন আমাদের পুরুষত্ব আমাদের ফ্যামিলির কাছে একটু অন্যরকম ভাবে ইস্টাবলিশ থাকে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা, আমরা কখনো মেয়েদের মানে কিভাবে বলে জানি কথাটা, যে মেয়েদের ইয়াতে চলে না, ওই যে পুরুষের মানে আমার ছেলেদের আন্ডারে মেয়েরা চলে আর কি, ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের যে ইয়াটা। ও, বুঝতে তো পেরেছি। সেই জায়গা থেকে বলবো যে আমার শুধু একটা জিনিসই দুঃখ কষ্ট লাগতেছে। আপনি চিন্তা করেন যে সত্যিকারের যে মেয়েটা ভিকটিম, সে তো একটা মানে এই ঘটনার পর একটা ছেলে তাকে বিয়ে করতে চাইবে না, তো তার পায়ে আমি কুড়াল মারলাম না? এখন এইরকম মেয়ে যদি এখন কোনো জায়গায় সাহায্যের জন্য যায়, তারপরেও মানুষ একটু সন্দেহ করবে এটা কি আসলেই কি ভিকটিম, নাকি এই যে এইরকম মিথ্যা রাইট নিজের গায়ে নিজে আগুন দিয়ে আসছে। হ্যাঁ, এটা আমি বুঝছি। রাইট। এই জিনিসটা আমিও তো চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি কি আপনি ওকে মারছেন, নাকি এটা মানে বানানো ঘটনা। আমি আপনার একটা কথাই বললাম। আপনি ওই যে ইয়ারে, ওই যে এই ওই কি জানি কয় এটা রে?
আর ওই যে আমাদের থাকে, এত বড় উদাহরণ দেওয়া ঠিক হবে না, পরে ইয়া হবে। একটা মেয়ে মানুষকে মারা যায়, আর একটা মেয়ে মানুষকে মারলে আপনার মানে মায়াও লাগে। আর এইটা এই পুরুষ মহিলারে মারলে কারো মায়াও লাগবে না, আর কেউ মারবেও না। আর এটা মারবে কি, কিভাবে মারবে? আপনি মারতে পারবেন? একটা যাক মেয়ে আপনি মানুষের মানুষ তখন একটু আদর করে, মানে আদর আদর করে বা আদর করে মারতে চায় যখন তারা দেখলে মায়া লাগে। তাতে কিন্তু মায়া লাগবে না পৃথিবীর কোনো মানুষের। সে যখন আপনার বেডরুমে কথা বলে, আপনি একটা সুস্থ মানুষ ওই বেডরুমে থাকতে পারবে না। কেন? সে আপনার, আমি পৃথিবীতে শুনি নাই যে ওয়াশরুমে মানুষ মোবাইল ফোন নিয়ে যায়, সেই ফোন আবার মানুষ ব্যবহার করে। এই মহিলা তো আপনার মোবাইল ফোন ছাড়া সে ওয়াশরুমেও যায় না। তো তাকে আপনি কিভাবে মারবেন, কখন মারবেন বলেন? এটা এক ধরনের অ্যাডিকশন, ওর মোবাইলে এখনো আমার অ্যাডিকশন। ফোন চালায়, এখনো আমার ফোন চালায়, মানে ওর পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে এখনো তো সব আমার। এই যে এই যে ফোনগুলা যে চালায়, এই ফোনের কাগজ তো আমি বিজ্ঞ আদালতে জমা দিচ্ছি, এই কাগজ আমি উঠাইছি যে দোকান থেকে ফোন নিছি, এখনো তো সে আমারই ফোন চালায়। সবকিছুই তো আমার। যে বিছানাটাতে ঘুমায়, যে খাটটাতে, ওই খাটটা তো আমার। যে চেয়ারে বসে লাইভ করে, ওই চেয়ারটা তো আমার। যে ফ্রিজে ঠান্ডা পানি খায়, সেই ফ্রিজটা তো আমার। যে এসির বাতাসে থাকে, সেই এসিটা তো আমার। কি বলেন না কি? আমার? বলেন কি? বলেন। হ্যাঁ। একটা খুবই আশ্চর্য বিষয়, জ্যাকির সাথে বিয়ের ছিল 2 মাসের, 1 মাসের মাথায় জ্যাকি আরেক মেয়েকে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে গেছিল। আপনার হুম। সাথে বিয়ে টিকলো 17 দিন। হ্যাঁ, এইরকম কেন? তার লাইফটা এরকম কেন? না আমার আকাশ বিয়ের, থেকে হ্যাঁ বিয়ের টাইম লং, 2 মাস ছিল টাইম বিয়ের, কিন্তু 17 দিন তার সাথে আমি ছিলাম, মানে হ্যাঁ, হ্যাঁ। সংসার জীবন সেটা মানে বললাম। একটা মানুষ যে দৌড়ায় গিয়ে বিয়ে করে, বিয়ে করার পরে এই মানে 60 দিনও যাচ্ছে না, 30 দিনও যাচ্ছে না, আরেকজনের সাথে চলে যাচ্ছে বা অন্য পথে চলে যাচ্ছে, এরকম বিয়ের কেন সাথে হয়? গেল কয়দিন, আপনার ওই যে ওই সাংবাদিকের সাথে গেল কয়দিন, 2 মাস 5 দিন। 2 মাস সব 5 আপনার দিন, একই রাইট। তো, একই তো। হ্যাঁ, এরকম কেন? এত শর্ট টাইম কেন? একটা মানুষকে বিয়ে করে তার সাথে মানে ঝগড়া করতেও তো বছর খানিক লাগে। নতুন আমি বছর তো তো। আপনাকে একটা কথাই বললাম, যে সে তো পুরুষ মেয়ে, সে সে তো নারী না। নারী হইলে, আরে আমার মতন ছেলের সাথে পৃথিবীর কোনো মেয়ে যদি সংসার করতে না পারে, আজকে একটা কথা বলি, একদম সবার পায়ে হাত দিয়ে কথাটা বলি, আমার মতো ছেলের সাথে সংসার করতে না পারলে পৃথিবীর কোনো মেয়ে ও কারোর সাথে সংসার করতে পারবে না। আমার সাথে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না। সে আমি তার সাথে এই ঠান্ডা মানুষটা থাকতে পারলাম না, আর অন্য মানুষ কিভাবে থাকবে? তার যে অ্যাটিটিউড, তার যে, আরে আমি শুনেন লাস্ট একটা কথা বলি, ওই যে সবাই ডাকতেছে আমারে। হুম, তার বাসায় তার মা থাকে, তার 2টা ভাই থাকে, তার বাবা থাকে। আমি তাকে বলছি যে আপনি বাসায় টি শার্ট পরবেন না। হ্যাঁ, হুম, আপনি বাসায় টি শার্ট পরবেন যখন আপনার বাবা থাকবে না, আপনার ভাই থাকবেন, যখন আমি থাকবো, আমরা পার্সোনাল থাকবো, এবং কি আমি যখন থাকবো, যখন যারাও থাকবে, মামুনিও যখন পাশে থাকবে, তখন আপনি টি শার্ট পরবেন না। একদিনও আমি তাকে টি শার্ট মানে একদিন বলছি না, কেয়ার করে নাই। সেকেন্ড দিন আমি বললাম, থার্ড দিন আমি আজকে মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম, আজকে লাস্ট দিন বলবো। বললাম যে না, ওই একই। এরপরে দেন আমি আর বলিনি। আপনি বলেন, এই মেয়েটার সামনে সে টি শার্টটা পরে আমি সেখানে বসা, আপনার আনিজি লাগবে না, খারাপ লাগবে না? আমি আমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হচ্ছিল না, আমি আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলে না? তা আমি এগুলো আমি বুঝবো না, আমার মেমোরিতে আমি এগুলো নিব না? তো বুঝছি, তাকে আপনি কিভাবে তার সাথে ইয়া করবেন বলেন? বুঝছি। যাক, এখন তার ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আপু একটু ছেড়ে দেন, আমি উম, ঠিক অনেক আছে। ক্ষুধা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। আমিও আজকে জি। এক জায়গায় যাওয়ার কথা ছিল, না গিয়ে আপনার জন্য জি। ঘরে বসে অপেক্ষা করতেছিলাম যে আপনি লাইভে আসবেন। তাইলে আমি আজকে জি। চলে যাই। 4 ঘন্টা অপেক্ষা করছি আপনার এই 1 ঘন্টা কথার জন্য, জানেন আপনি? থ্যাংক ইউ বোন, কথা হবে ইনশাআল্লাহ বোন। হ্যাঁ? ইনশাআল্লাহ। ভালো থাকেন তাইলে, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর আপনার জন্য জি। সব রকম শুভকামনা। জি বোন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমাদের ঘটনা হলো, আমাদের রাসেল মিয়ার এই বক্তব্য, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমি আগেই বলছিলাম করে ফেলবেন, আপনারা কিছুই করেননি, হয়তো রাসেল মিয়া থেকে আপনাদের কিছু জানার ছিল না। এখন যতদূর জানা গেছে আরো কিছু আসতে পারে ভবিষ্যতে রাসেল মিয়া থেকে, কারণ আমাদের আরো কিছু কোয়েশ্চেন রয়ে গেছে রাসেল মিয়ার কাছে, যে কোয়েশ্চেন গুলো আমি অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি করিনি। যতদূর আমার জানার ছিল আমি জানাই ফেলছি। এখন এই যে এখন যে আসতে চা, তো এখন আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার আছে এই বিষয়ে। আমারও কোয়েশ্চেন ছিল যে যে একজন আমাকে খামাখা লাইভে ঢোকার জন্য রিকোয়েস্ট দিতেছে, ভাই আপনার কি সমস্যা, আপনি কি বলবেন? রাসেল ভাইয়াকে এক পলক দেখা গেছে লাইভের শুরুতেই দেখতে পারবেন, লাইভটা কাটলেই আপনি শুরু থেকে দেখতে পারবেন, তখন আমাকেও 2 ঝলক দেখা যাবে। আহ, আচ্ছা যাই হোক, রাসেল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, রাসেল ভাইয়ের জন্য শুভকামনা। আশা করি সবাই সত্য বলতে আগায় আসবে। এতে যদি আমার মনে হয় না যে আমরা সময় নষ্ট করতেছি, আমার মনে হয় না যে আমরা কোনো খারাপ কাজ করতেছি, আমার মনে হয় আমরা মানুষকে এই বিষয়ে অবগত করতেছি, এই বিষয়ে অবগত হওয়া দরকার। কিছু ট্র্যাপ হয় আশেপাশে, এই ট্র্যাপ গুলো মানুষের জানা উচিত। যেমন আহ
2 দিন আগে কিছু একটা ঘটনা ঘটছে, আমি এই ঘটনাটা পরে শেয়ার করবো সবার সাথে, যে এটা ট্র্যাপটা অ্যাকচুয়ালি তৈরি হয় কি করে। এরকম ট্র্যাপে অনেকেই পড়ে যায়। এখন যদি আমরা এই বিষয়ে আলাপ না করি, এই বিষয়ে যদি কেউ না জানে, তাহলে কখনোই আগাইতে পারবে না। আমি একটা খুব বুদ্ধিমান মানুষের সাথে কথা বলছিলাম এবং আমি বুঝছি যে তাকে কথাটা বলা মাত্রই সে বুঝে ফেলবে, কিন্তু সে কথাটা বুঝে নেই। আমি যখন তাকে বুঝাই বলছি যে ইটস এ ট্র্যাপ, তখন সে বলছে ও রাইট ইটস এ ট্র্যাপ, আমি তখন ধরতে পারিনি। তো সবার মাথায় সবসময় সবকিছু চলে না, এই জন্য সবকিছু নিয়ে আলাপ করা উচিত, আর আলাপটা সামনে আসা উচিত। আর আবার সবার যারা যারা বলে যে ভিউ বাণিজ্য, তাদের মুখে থু, আস্তে করে থু, জোরে করে থু, থু 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 তোর মুখে, যে বলে ভিউ বাণিজ্য। আমি ভিউ বাণিজ্য করবো? আমার কোন ভিডিওতে বলিনি যে আমি ভিউ বাণিজ্য করবো না? আমার পুরাতন 3টা ভিডিও আছে, একদম প্রথম দিনের ভিডিও। আমি 3 ভিডিওতে বলছি আমি ভিউ বাণিজ্য করবো, আমি ভিউ বাণিজ্য করতে আসছি। আমি অবশ্যই চাই নিবিড় ভাই ভিউ বাণিজ্য করুক। আমরা ভিউ বাণিজ্য না করলে মানুষ জানবে কি করে? মানুষের জানার আছে, মানুষের জানার আছে না, মানে জ্ঞান তো জানতে হবে, এটা খারাপ হোক আর ভালো হোক। আর জ্ঞান হলো কি আপনি নিয়ে কোন দিকে লাগাবেন, এটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, একজন জ্ঞান কাজে লাগাচ্ছে যেখানে কিভাবে একজনের পর একজন ট্র্যাপ করা যায়, সে কিন্তু এই জ্ঞানটা লাগালেও পারছিল, এই জ্ঞানটা তার এইভাবে ইউজ করলেও পারছিল যে এই একজনকে কিভাবে বছরের পর বছর ধরে রাখা যায়, এটাও কিন্তু সম্ভব ছিল। এখন যার শিক্ষা, মানে পারিবারিক শিক্ষা যেরকম, সে সেরকম ভাবেই কাজে লাগাচ্ছে। রাসেল ভাই কিন্তু নিজেই বলে গেল, এরকম মহিলা আছে যার বিয়ের দিন জামাই মারা গেছে কিন্তু সে সারা জীবন ওভাবেই কাটাই দিছে। হ্যাঁ আছে, কিন্তু এরকম মহিলা আছে যার এক বাচ্চা হয়েছে কিন্তু সারা জীবন সে একা কাটাই দিছে। এমন মহিলাও আছে যার বাচ্চাও হয়নি, সেও সারা জীবন একলা কাটাই দিছে। তো সম্ভব, সবটাই সম্ভব। এখন আপনি এটাই হলো, আপনি আপনার জ্ঞানটা কোন দিকে কাজে লাগাচ্ছেন। এটা বলে নিয়ে আমি আজকে শেষ করতেছি। আমার আজকে সমুদ্র পাড়ে যাওয়া ছিল, এই রাসেল ভাইয়ের জন্য আজকে আমার সমুদ্র পাড়ে যাওয়া হয়নি। কিন্তু রাতে ডিনারে যাচ্ছি, তো রাত্রে আর মনে হয় না লাইভে আসতে পারবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কাল পরশু রোববার, কালকে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।